ওকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো জানাবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। মোটামুটি শীতকাল পড়ে গিয়েছে এন্ড ভালোই শীত পড়তেছে আস্তে আস্তে। আম সো শীতের মধ্যে কি কম্বলের নিচে শুয়ে থাকলে হবে? অবশ্যই না। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, কারো হয়তো বা এসএসসি থাকবে, কারো হয়তো বা এইচএসসি থাকবে, আর কারো হয়তো কিছুই নেই। তো যার কিছুই নেই সে আরাম করতেছো, দ্যাটস ফাইন। সো আমরা লাস্ট ক্লাসে তুল্যরোধ নির্ণয় শিখেছিলাম। তুল্যরোধ কিরকম হতে পারে একটা সার্কিটে, যদি আমাদের লিমিটেড রেজিস্ট্যান্স থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা তুল্যরোধ বের করব। তারপর অসীম সংখ্যক রোধ যদি থাকে কোনো একটা সার্কিটের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে পারি, এবং পরবর্তীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করা, বিভব পার্থক্য নির্ণয় করা, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ ক্ষমতা আমরা লাভ করতে পারি কিংবা ক্ষমতা আমরা হারাতে পারি, সেই সমস্ত বিষয়গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় এই রিলেটেড আমরা কিছু বেসিক ধারণা নিয়েছিলাম। তো আমি মনে করি যে ওই ক্লাসগুলো দেখলে আম, চলতড়িতের ক্ষেত্রে বা কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকার কথা না, শুধুমাত্র ওই পার্টিকুলার টাইপের ম্যাথের জন্য যেখানে আমরা সার্কিট নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে মূলত শুরু করতে চাচ্ছি, আমরা কিছু বেসিক ধারণা দিতে চাচ্ছি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। গতি নিয়ে আমরা যেমন মেট্রিক অর্থাৎ আমরা ক্লাস 9 10-এ যেরকম ভাবে পড়ি, ইন্টারমিডিয়েট তার থেকে আরেকটু ডিপে আছে। বাট এই যে গতির যেই পার্টটা ফিজিক্সে, পর্যায়বৃত্ত গতি, চলন গতি, ঘূর্ণন গতি, বক্র গতি, সরল রৈখিক গতি, স্পন্দন গতি, যে গতির পার্ট গুলো রয়েছে, পার্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলা কিন্তু জানা থাকা দরকার যে কোন গতি অ্যাকচুয়ালি কোনটা এবং কেন তাকে ওই গতিটা বলা হয়। ঠিক আছে, যেমন পর্যায়বৃত্ত গতি কে কেন পর্যায়বৃত্ত গতি বলবো, স্পন্দন গতিকে কেন স্পন্দন গতি বলবো। হ্যাঁ, তো এই রিলেটেড কিছু পড়াশোনা আমাদেরকে করতে হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি, এবং এই পর্যাবৃত্ত গতির মধ্য দিয়ে আমাদের কি পরিমাণ কনসেপ্ট আছে, কি পরিমাণ বেসিক্স আছে, বা কি পরিমাণ ম্যাথ আমরা এখানে দেখবো, সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের এই মূলত এই চ্যাপ্টারের আমাদের লার্নিং আউটকামস। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আমরা যদি একটু বুঝি যে পর্যায়বৃত্ত গতিটা কি। পর্যায়বৃত্ত গতি হলো এমন একটা গতি, যেমন মনে করো পেন্ডুলাম। আমরা ঘড়ির পেন্ডুলাম দেখছি না? ঘড়ির পেন্ডুলাম কি দেখতে জানো? মনে করো এটা আমি যদি একটা আহ, ঘড়ি আঁকি তোমাদের সাথে, সাপোজ আমরা একটা ঘড়ি আঁকবো। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ঘড়ি। ঠিক আছে, এটা মনে করো একটা ঘড়ি, এবং আমরা সচরাচর দেখি যে ঘড়িতে কি থাকে। সচরাচর সব ঘড়িতে থাকে না, এটা কিছু কিছু ঘড়িতে থাকে, পেন্ডুলাম থাকে, তাই না? পেন্ডুলাম হয়তো বা আমরা অনেকেই দেখছি, আমরা অনেকে দেখি নাই। পেন্ডুলাম দেখতে কেমন জানো? পেন্ডুলাম দেখতে হচ্ছে অনেকটা এরকম। সাপোজ এটা যদি একটা ঘড়ি হয়, আমি ঘড়িটা ঠিক মতো আঁকি নাই, জাস্ট এমনি আর কি একটা ধারণা দেওয়ার জন্য। মনে করেন ঘড়িতে এখানে কি থাকে, এখানে 12 থাকে, এখানে 3 থাকে, 3টা বাজে। হ্যাঁ, এখানে 6 থাকে, এখানে কি থাকে, 9 থাকে। এখানে আমাদের হয়তো বা একটা সেকেন্ডের কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, ঘন্টার কাঁটা থাকে, বিভিন্ন ধরনের কাঁটা থাকে আমাদের এখানে, তাই না? তো দেখো, আর এখানে কি থাকে, এখানে আমাদের একটা জিনিস থাকে, দেখো এরকম দেখতে এটা। মনে করো এই জিনিসটা দেখতে এরকম, সাথে নিচে এরকম গোল কিছু একটা থাকে। এবং ওই জিনিসটা কি করে বলতে পারবা? এই জিনিসটা কি করে? এই জিনিসটা এই যে এইভাবে দুলতে থাকে, তাই না? একবার এইদিকে যায়, একবার এইদিকে যায়, এই জিনিসটা জাস্ট মুভ করতে থাকে। সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা, এইগুলার আম, আহ, একটা ন্যূনতম একটা সময়ের উপর ডিপেন্ড করে আমাদের এই পেন্ডুলামটা কি করে, ডানে একবার অসিলেট করে, বামে একবার অসিলেট করে। তো এই যে ডানে বামে অসিলেট করার ব্যাপারটা, এটাই হচ্ছে মূলত একটা গতি, তাই না? এটা একটা গতি দিয়ে আমরা আম, এটাকে আমরা ডিফাইন করতে পারি। তো এই গতিটার নাম হচ্ছে মূলত পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, এখন এই পর্যায়বৃত্ত গতি বা এই ধরনের গতি কিন্তু আরেক রকম হতে পারে, সেটা হচ্ছে স্পন্দন গতি। আমরা যদি মেজর ডিফারেন্সটা বুঝতে চাই যে পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি, এই দুইটা গতির মধ্যে পার্থক্য কি, আমরা সবাই মূলত দুইটা টার্মের সাথে পরিচিত, যে পর্যাবৃত্ত আর স্পন্দন, এবং আমাদের কাছে মনে হয় যে দুইটা জিনিস অলমোস্ট সেম।
পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি অলমোস্ট সেম, কিছু মানে কোনো পার্থক্য আমরা দেখি না। দুই ক্ষেত্রে কি থাকে, একটা দোলক থাকে, মনে করো দুই ক্ষেত্রে একটা গোলক থাকবে এরকম। হ্যাঁ সরি। ছবি আঁকতে আঁকতে টাইম চলে যায় দেখছো। আচ্ছা, মনে করো এইখানে আমাদের একটা বব লাগানো আছে, ঠিক আছে? বব বলতে পারো, বল বলতে পারো, পাথর বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের একটা সুতা। মনে করো এরকম ছিল একটা অবলম্বনের সাথে আমাদের এই ববটাকে আমরা কোনো একটা সুতার সাহায্যে আটকে দিছি, ঠিক আছে? মনে করো এইভাবে আটকায় দিছি। এখানেও একটা এরকম বল ছিল, এখানে মনে করো একটা বল আছে। সাপোজ এটা এম ভরের, সাপোজ এইটাও কি ভরের, এম ভরের, দুটা সেম ভরের দুইটা বল আমরা এরকম একটা নমনীয় সুতা দ্বারা কানেক্ট করে দিছি। আচ্ছা, মনে করো আমি কি করলাম, এই এম ভরের বস্তুটাকে এইদিকে কিছুটা বল প্রয়োগ করলাম, মনে করলাম এফ ই এক্স টি। এফ ই এক্স টি মানে কি, এক্সটেনশন মানে বাহ্যিক বল দিয়ে আমি সেটাকে কি করলাম, একটু এভাবে টান দিলাম। মনে করো আমি যদি একে দেখাই, এরকম হতে পারে না, আমি জাস্ট ববটাকে আমি এরকম একটা পজিশনে নিয়ে আসলাম। এটার ক্ষেত্রে যদি সেম কাহিনী ঘটাই, এটার ক্ষেত্রে যদি সেম কাহিনী ঘটাই, মনে করলাম এরকম ভাবে আমি তাকে টান দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, মনে করলাম টান দিয়ে এভাবে আমরা নিয়ে আসলাম। এখন এটাও এম ভরের, এটাও এম ভরের, তাই না? আচ্ছা, নিয়ে এসে মনে করলাম আমরা এই পর্যন্ত যে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা ছেড়ে দিব এখন, বুঝছো? আমরা এখন দুইটাকেই ছেড়ে দিব। তো যখন আমরা ছেড়ে দিই, এই যে আমরা যখন ছেড়ে দিই তখন সে কি করে, এদিকে ব্যাক করে না আবার, এদিকে ব্যাক করে না, এটাও তো এদিকে সেম ভাবে ব্যাক করবে, এই যে ব্যাক করে। ব্যাক ব্যাক করে সে কি করে, ব্যাক করে সে ফার্স্টে এই মূল স্টেটে চলে আসে। যদি আমি মনে করি এটা ছিল আমাদের ও, এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি আমাদের বি বিন্দু হয়, এক্ষেত্রে যদি এটা ও, এটা এ, এটা বি বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাক করলে কি করবে, এই ও বি অবস্থান থেকে আমাদের এই বব সহ সুতোটা ফার্স্টে ওই অবস্থানে আসে। ওই অবস্থানে আসার পর সে কি করে, সে আবারও ঘুরে এদিকে চলে আসে না, বলো? এদিকে চলে আসে না? স্বাভাবিকভাবে কি কথা, এটাই তো এদিকেই তো চলে আসবে, ডানে বামে দুই দিকেই তো অসিলেট করবে। তো আমি যদি মনে করি এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা ছিল আমাদের সেই এম, এটা তো হয় তাই না? এই পর্যন্ত সে আসে, এই যে এই পর্যন্ত সে আসে, আসে, এসে কি করে, সে আবার ব্যাক করে। এইটা কিন্তু এই ক্ষেত্রেও ঘটে তাই না? এই ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী ঘটে। এই যে মনে করো এরকম ছিল, এরকম ছিল আমাদের, তাই না? জায়গা নাই, জায়গা কমে গেছে। মনে করো এই ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী হতো, এটা আমাদের এরকম সি বিন্দু ছিল, আসতো যেত আসতো যেত, এভাবে কিন্তু পুরো জিনিসটা ঘটতে থাকে তাই না? একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। এখন দেখো, যদি আমি এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করি, এটা মনে করি এক নাম্বার ছবি, এটা মনে করি আমাদের দুই নাম্বার ছবি, আমি যদি এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করি, মনে করো কন্ডিশন অ্যাপ্লাই করি, কন্ডিশনস অ্যাপ্লাই করি, মনে করো আমি এখানে সময় জুড়ে দিলাম। এখন কি দিলাম, সময় জুড়ে দিলাম। সময় জুড়ে দেওয়া মানে কি, যে এই ববটা ও এ অবস্থান থেকে যখন ও বি তে যায়, এরপর ও বি থেকে আবার ও এ হয়ে আবার ও সি তে যায়, আবার ও বি তে আসে, আবার ও সি তে যায়, এই যে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, ঠিক আছে? মানে এই যাওয়া আসাতে তার কতটুকু সময় লাগতেছে সেটা যদি আমি একটু ডিফাইন করে দেই, যে এক নাম্বার, মানে এক নাম্বার ফিগারের ক্ষেত্রে ববটার ও এ থেকে শুরু করে ও বি তে থেকে ও সি যেতে কতক্ষণ সময় লাগে, আর দুই নাম্বার চিত্রের ক্ষেত্রে যদি সেম ভাবে আমি সময় জুড়ে দিই তাহলে কি হয়, ব্যাপারটা একটু দেখি আমরা। মনে করো যদি এক নম্বর চিত্রে, এক নম্বর চিত্রে মনে করো যদি এক নম্বর চিত্রে এমন হয় যে ও এ থেকে ও বি তে যায়, তারপর আবার কি করে, ও সি তে যায়, তাই না?
এরপর কি ওসি থেকে ওবি, আবার ওসি, এভাবে তো জিনিসটা চলতে থাকে, তাই না? এভাবে তো পুরো ব্যাপারটা চলতে থাকে। এখন এই যে আমি যদি ওবি থেকে ওসি, এই জায়গাটাতে ওবি থেকে ওসি, আবার ওসি থেকে ওবি, আবার ওবি থেকে ওসি, আবার মানে এইভাবে যদি পুরো ব্যাপারটা চলতে থাকে, এবং সেক্ষেত্রে যদি আমার মনে করো যে ও এ কে যদি আমি সেন্টার রাখি, ও এ কে যদি আমি কেন্দ্র করি, কেন্দ্র করে ও বি থেকে তার ওসি তে যেতে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি ও এ তে সে ব্যাক করে, এই যে একটা নির্দিষ্ট মানে কি ও এ থেকে ও বি, মনে করো যে এইখান থেকে তার এখানে যেতে যদি T1 পরিমাণ সময় লাগে, যদি T1 পরিমাণ সময় লাগে, ওসি থেকে ও এ তে ব্যাক করতে যদি T1 পরিমাণ সময় লাগে, বুঝছো? যদি উভয় মানে ও বি আর ওসি থেকে ও এ মানে একদম আদি অবস্থায় আসতে যদি সেম পরিমাণ সময় লাগে, তাহলে সেক্ষেত্রে আমি ফিগার ফার্স্ট ফার্স্ট ফিগারের গতিটাকে বলবো হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে, স্পন্দন গতি বলবো। আর 2 নাম্বার ফিগারের ক্ষেত্রে মনে করো কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, মনে করলাম কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, আমি যদি একটা ফিগার আঁকি, আচ্ছা ফিগার আঁকবো না, আমি এভাবে যদি দেখাই, মনে করো কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, এই হচ্ছে কি আমার সেই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা মনে করেন এই সেই নির্দিষ্ট পয়েন্ট, ওবি থেকে এই পয়েন্টে আসতে যেই সময় লাগে, মনে করলাম T1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। ওসি থেকে, এই যে ওসি থেকে যে এইটা আর কি, এটা ওসি থেকে এই ও ডি, এটা যদি ডি বিন্দু হয়, ওসি থেকে ওডি তে যেতে যদি সেম সময় না লাগে, যদি সেম সময় না লাগে, মানে কি পর্যায়কালের অর্ধেক সময় যদি না লাগে। এই যে প্রথমটার ক্ষেত্রে দেখো, আমরা যে T1 নিয়ে কথা বল, টি নিয়ে কথা বলতেছিলাম, সেটা আমাদের অ্যাকচুয়ালি কি ছিল, T1 প্লাস টি টু না, T1 প্লাস, সরি T1 প্লাস T1, তাই না? T1 প্লাস T1 ছিল। T1 প্লাস T1 মানে কি, যে এই T1 হাফ, এই T1 হাফ, এই দুইটা T1 মিলে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, টি হয় না, বড় টি হয় না। এবং এই বড় টি মানে ক্যাপিটাল টি, এটা ভাগ হচ্ছে কিন্তু T1 দিয়ে, মানে দুইটা T1 কিন্তু সেম, এটার যে মান হবে এটার কিন্তু সেই মানই হবে, এই জন্য আমরা T1 লিখছি, তাই না? মানে অর্ধেক, অর্ধেক সময় লাগে। তো যেখানে অর্ধেক সময় লাগে সেটাকে আমি স্পন্দন গতি বলি। আর যদি অর্ধেক সময় না লাগে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সময় লাগে, যেমন এই যে সেকেন্ড ফিগারের ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট পয়েন্ট ওডি যদি আমি ধরে নেই, তাহলে ওবি থেকে ওডি তে আসতে যদি T1 পরিমাণ সময় লাগে, আর ওসি থেকে ওডি তে যাইতে যদি T1 পরিমাণ সময় না লাগে, T2 পরিমাণ সময় লাগে। মানে অর্ধেক সময় লাগে না, এখানে অন্যরকম সময় লাগতেছে আর কি। কিন্তু কিন্তু এই যে ওডি কে ফোকাস করে ওবি থেকে ওসি T1 এবং T2 সময় নিয়ে যদি এটা মানে দুলতে থাকে, যদি দুলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেই পর্যায়কে বলবো হচ্ছে, সেই গতিকে আমি বলবো হচ্ছে কি গতি, পর্যায় গতি। যে অর্ধেক সময় লাগে না, মানে এক পাশ থেকে অন্য পাশে যেতে আমাদের অর্ধেক টাইম লাগতেছে না, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় ধরেই সে আগায়, তখন ওই গতিকে আমি তখন বলবো হচ্ছে কি, পর্যায়বৃত্ত গতি। এই যে ওডি থেকে ওডি থেকে ওসি, আবার কি ওসি থেকে কি, ওসি থেকে আবার কই যায়, ওডিতেই যায়, ওডি থেকে আবার ডিবি তে যায়, ওবি তে যায়, তাই না? তো দুই ক্ষেত্রে যদি আমাদের সেম পরিমাণ সময় না লাগে, দুই ক্ষেত্রে যদি আমাদের সেম পরিমাণ সময় না লাগে, তখন আমরা তাকে বলবো যে পর্যাবৃত্ত গতি। এই জিনিসটা আমরা এখন একটু ভালো মতো এক্সাম্পলের সাহায্যে পড়বো, তাইলেই বুঝবা। এটা জাস্ট একটা থিওরি ছিল, এখন এক্সাম্পলের মাধ্যমে বুঝে দিচ্ছি, দাঁড়াও। পর্যায়বৃত্ত গতি হবে এটা আমাদের। আচ্ছা, এখন যদি রাফলি বুঝাই, রাফলি এবার সময় দিয়ে বোঝাবো তোমাদেরকে। দেখো, মনে করো এটা ছিল আমাদের কি, একটা অবলম্বন, এখানে আমাদের একটা বক্স লাগানো ছিল,
এখানে একটা আমাদের বব লাগানো ছিল এম ভরের। আমরা কি করলাম, আমরা একে এভাবে নিয়ে আসলাম, তাই না? টেনে আনলাম, টেনে আনার পর আমরা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে সেটা কি করে আমাদের, মনে করলাম আমরা ও বিন্দু, এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট ছিল, মনে করলাম আমরা এখানে তার সি পয়েন্ট পর্যন্ত যায়, তাই না? সি পয়েন্ট পর্যন্ত আমাদের সর্বোচ্চ যাচ্ছে। তো দেখো, ওবি থেকে আমাদের ও এতে আসতে, ওবি থেকে আমাদের ও এতে আসতে যেই পরিমাণ সময় লাগে, মনে করলাম টি না, মনে করলাম 1 সেকেন্ড টাইম লাগে, মনে করি 1 সেকেন্ড লাগে, মনে করলাম 1 সেকেন্ড সময় লাগে। তারপর ওসি থেকে আবার ও এতে আসতে 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে। তাইলে আমাদের মোট পর্যায়কাল কত বলো তো? আমাদের মোট পর্যায়কাল কত? তাহলে আমাদের পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড, তাই না? পর্যায়কাল কিন্তু 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডকে তুমি যদি 2 ভাগ করো, তাহলে তো আমাদের 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড আসে, তাই না? যে 1s প্লাস 1s, 1s প্লাস 1s মিলে তো আমাদের 2s। তার মানে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, পর্যায়কালের অর্ধেক সময় কোন দিকে? একদিকে। একদিক মানে কি? ওয়ে থেকে ওবি, এটা হচ্ছে আমাদের ওয়ে থেকে ওবি। আর পর্যায়কালের বাকি অর্ধেক সময় আরেক দিকে, আরেক দিকে মানে কি? ওসি থেকে ও এ। তো এই পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে, বাকি অর্ধেক সময় যদি আরেক দিকে থাকে, এবং ওই সময়টাকে কেন্দ্র করে বা ওই সময়টাকে মেনে নিয়ে সে যদি অসিলেট করতে থাকে, মানে দুলতে থাকে, তাহলে ওই ওই গতিটিকে আমরা তখন বলবো হচ্ছে কি গতি? ওই গতিটিকে তখন আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি। কিন্তু যদি এরকম না হয়ে এরকম হতো, যদি এরকম না হয়ে এরকম হতো, মনে করো যে এখানে যদি আঁকি, যে এখানে আমাদের একটা অবলম্বন ছিল, এখানে আমাদের একটা অবলম্বন ছিল সাপোজ, এই এম ভরের একটা অবলম্বন ছিল, ও এ ধরে, হ্যাঁ, ও এ। তারপর আমরা একে টান দিলাম, টান দিয়ে আমি তাকে এ পর্যন্ত আনলাম। এটা আমাদের কি ও বি বিন্দু হলে, তারপরে এখান দিয়ে আমাদের যদি কি হয়, ও সি হয়। এটা যদি আমাদের সি হয়, হ্যাঁ। এখন দেখো, আমরা আমরা যদি এখানে এমন কিছু করতাম যে একটা সাডেন পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট, মনে করি যে এখানে যখন ছিল আমাদের বক্তা, সরি, যখন আমাদের বক্তা এইখানে ছিল, মনে করলাম এইখানে যখন আমাদের ছিল বক্তা ডি বিন্দু, তো একদম সর্বোচ্চ চূড়া থেকে যখন আমাদের ডি বিন্দুতে আসতো, তখন আমি মনে করি তার লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এবং এই পাশের সর্বোচ্চ যে চূড়া ওসি, সেখান থেকে আমাদের ডি বিন্দুতে আসতে যে সময় লাগে, আমরা সেটা মনে করি হচ্ছে 3 সেকেন্ড। হইতে পারে না? হইতেই পারে। যদি এরকম সময় হয় 1 সেকেন্ড, 3 সেকেন্ড, দেখো সময়টা কিন্তু অর্ধেক না। তাহলে আমাদের এখানে পর্যায়কাল কত? এই ক্ষেত্রে পর্যায়কাল কত বলো তো? এই ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে, দেখো 3 আর 1 কত, 4 সেকেন্ড না? তা আমাদের যদি স্পন্দন গতি হতো, এটাকে স্পন্দন গতি করতে হলে কি করতে হবে? 2 2 সেকেন্ড করতে হবে, মানে অর্ধেক করতেই হবে। 2 সেকেন্ড যদি আমাদের এইদিকে যাইতো, 2 সেকেন্ড আমাদের যেতে হতো কি সিডির দিকে। কিন্তু এখানে কিন্তু আমাদের 2 সেকেন্ড না, এখানে কত, 3 সেকেন্ড, 3 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, তাই না? এই দুইটা মিলে তাহলে পর্যায়ের একটা নির্দিষ্ট সময় 3 সেকেন্ড, আর একটা নির্দিষ্ট সময় 1 সেকেন্ড, এই উল্টাপাল্টা সময়, তাই না? 3 সেকেন্ড 1 সেকেন্ড, এই 3 সেকেন্ড 1 সেকেন্ডকে মেনটেন করে সে যদি অসিলেট করতে থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে সে আমাদের পর্যাবৃত্ত গতি। মানে একটা নির্দিষ্ট সময়, একটা একটা নির্দিষ্ট সময়কে মেনে নিয়ে সে সামনে, কি লিখলাম এটা, একটা নির্দিষ্ট সময়কে মেনে নিয়ে সে সামনে অসিলেট করতে থাকে। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে কি হবে? পর্যায়কালের একদম একদম অর্ধেক হতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল। আমরা যেটা বলতেছিলাম যে স্পন্দন গতির ক্ষেত্রে আমাদের পর্যায়কালের অর্ধেক অবশ্যই অবশ্যই হতে হবে। পর্যায়কালের অর্ধেক অবশ্যই অবশ্যই হতে হবে, এবং অর্ধেক সময়কে মেনে নিয়ে সে অসিলেট করতে থাকে। আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি হয়? পর্যায় পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সে কোনো অর্ধেক সময় টমে মানে না, সেটা নির্দিষ্ট পয়েন্ট কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় নিয়ে নেয়। 3 সেকেন্ড 1 সেকেন্ড, এরকম 3 সেকেন্ড 1 সেকেন্ডকে সে কেন্দ্র করেই কিন্তু ঘুরতে থাকে। হ্যাঁ, মানে ঘুরতে থাকে মানে কি, অসিলেট করতে থাকে, দুলতে থাকে। তো সেক্ষেত্রে সেই গতিকে আমরা তখন পর্যাবৃত্ত গতি বলি। তো স্পন্দন গতির ক্ষেত্রে যেটা হয়, স্পন্দন গতির ক্ষেত্রে, স্পন্দন গতি
পর্যায়কালের অর্ধেক, পর্যায়কালের হাফ, তাই না, অর্ধেক সময়। আর পর্যাবৃত্ত গতি যেটা, পর্যাবৃত্ত গতি যেটা, সেটা কি নির্দিষ্ট সময়। সেটা কোনো পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময়, সেটা কোনো কি স্পন্দন গতির মতো না, পর্যায়কালের যা অর্ধেক সময় নিয়ে করতে হবে সেমনটা না। কিন্তু দেখো, কিন্তু এই পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি হতেও পারে। কিভাবে হতে পারে, যে সে, হ্যাঁ, সে ওডির ক্ষেত্রে, যখন ওডিতে আমাদের ছিল পয়েন্টটা, তখন দেখলাম 1 সেকেন্ড 3 সেকেন্ড করে, কিন্তু যখন ও এতে আসে বা অন্য কোনো পয়েন্টে আছে, যখন আমাদের অর্ধেক সময় লাগতেছে, তখন কিন্তু সে, তাকে আমরা আবার স্পন্দন গতি বলতে পারি। ঠিক আছে, তার মানে পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা বিশেষ মুহূর্তের গতি, আর স্পন্দন গতিটা হচ্ছে একদম পুরোপুরি পুরো পর্যায়কালকে অর্ধেক করি, অর্ধেক করে, মানে এক পাশে অর্ধেক সময় আরেক পাশে অর্ধেক সময়, এভাবে অসিলেট করতে থাকে। এই অসিলেশনকে আমরা মূলত বলি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত, সরি, স্পন্দন গতি। এবং আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে মূলত সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। এটা হচ্ছে মূলত আমাদের চ্যাপ্টারের নাম। চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের সরল পর্যাবৃত্ত গতি। এই চ্যাপ্টারের মূল যে ফোকাসটা সেটা হবে আমাদের সরল ছন্দিত গতি। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা সবাই স্প্রিং দেখছি না, বলো? আমরা কিন্তু সবাই স্প্রিং দেখছি। স্প্রিং এর ক্ষেত্রে কি হয় জানো? স্প্রিং দেখতে কেমন, আমরা যদি একটু আঁকি। ওকে, মনে করলাম এটা আমাদের একটা এম ভরের বস্তু, কোন একটা অবলম্বনের সাথে, কোন একটা অবলম্বনের সাথে এরকম ভাবে আটকায় রাখছি আমরা। ঠিক আছে, যে মাঝখানে এটা হচ্ছে আমাদের স্প্রিং, তাই না? মাঝখানে যেটা দেখতেছো পেছনে ঘোরানো, পেছনে, এটাই হচ্ছে আমাদের কি স্প্রিং। এখন এই স্প্রিংটাকে আমি মনে করলাম আমরা বাহ্যিক একটা বল দিয়ে টান দিব। বাহ্যিক একটা বল দিয়ে আমরা এদিকে টান দিলাম, সাপোজ এফ ই এক্স টি, হ্যাঁ। এই বাহ্যিক একটা বল দিয়ে আমরা কি করলাম, তাকে এদিকে টান দিলাম, মানে কি বাম থেকে ডান দিকে টান দিলাম। তো সেক্ষেত্রে দেখো, স্প্রিং তখন কি করবে, স্প্রিং এর মধ্যে একটা, মানে উল্টা দিকে যাওয়ার প্রবণতা ক্রিয়েট হয় না? হ্যাঁ, স্প্রিং কে টান দিয়ে দেখবে, স্প্রিং এ যখন তুমি টান দিচ্ছ, তখন তুমি কি বাহ্যিক বল যেদিকে প্রয়োগ করতেছো, তার উল্টা দিকে তার ধাবিত হওয়ার একটা প্রবণতা কাজ করে। মানে কি, উল্টা দিকে সে একটা এক্সট্রা বল বা ফোর্স ক্রিয়েট করতে চায়। যে ফোর্সটা ক্রিয়েট করে সে মূলত সামনের দিকে, আমি যে এফ ইএক্সটি পরিমাণ বল দিয়ে আগাচ্ছি, এটা মানে বলটা অ্যাপ্লাই করতেছি, এই পরিমাণ বলটা সে মানে অ্যাপ্লাই করতে দিবে না, মানে একটা বাধা দানকার একটা বলের উদ্ভব ঘটে তার মধ্যে। এবং সেই বলটা কোন দিকে ক্রিয়া করে, সেই বলটা ক্রিয়া করে আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি তার উল্টা দিকে, তাই না? এই যে তার উল্টা দিকে একটা বাধা দানকারী বল সে ক্রিয়া করে। এফ আর যদি আমরা তাকে বলি, মানে এফ রিকভারি ফোর্স, হ্যাঁ, রিকভারি ফোর্স যদি আমরা বলি, এই পরিমাণ বাধা সে নিজের মধ্যে ক্রিয়েট করে উল্টা দিকে ব্যাক করতে চায়। এখন ব্যাক করবে কি করবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কি পরিমাণ বল প্রয়োগ করতেছি। আমরা যদি, মানে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করে এফ ইএক্সটি, এটা যদি ওই এফ আর হতে বেশি হয়, এফ আর থেকে বেশি হয়, তখন কিন্তু সে কি ফরওয়ার্ডে মুভ করতে থাকে আমাদের সাথে। মানে আমি যে পরিমাণ ফোর্স দিচ্ছি সে কি ফরওয়ার্ড মুভিং এই থাকে, ফরওয়ার্ড মুভি না। কিন্তু যখন এই এফ ইএক্সটি, আমি যে বাহ্যিক বলটা প্রয়োগ করতেছি, সেটা যখন আমাদের এফ আর থেকে কম হয়ে যায়, মানে যে পরিমাণ আমরা বল দিচ্ছি সেই পরিমাণ বলের থেকে আমাদের বাধানকারী বলটা বেশি, তখন কিন্তু সে কি করে, তখন কিন্তু সে আমাদের কথা শুনে না। তখন সে কি ব্যাকওয়ার্ডে মুভ করে, ব্যাকওয়ার্ড মুভিং। ঠিক আছে, ব্যাকওয়ার্ড মুভিং হয়ে যায় তখন। তো এটা জাস্ট একটা কমন সেন্স, এটা নিয়ে তেমন কিছু নাই। কিন্তু দেখো, আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি এফএক্সে, তার উল্টা দিকে রিকভারি ফোর্স হচ্ছে, মানে কি তার উল্টা দিকে আমাদের একটা রিকভারি ত্বরণও কাজ করে। উল্টা দিকে কি করে, রিকভারি ত্বরণ কাজ করে, মানে কি এম এ আর। এমটা কি, এমটা তো কনস্ট্যান্ট থাকে, এখানে আমাদের ত্বরণটা ভ্যারি করবে। ঠিক আছে, ত্বরণটা যদি ভ্যারি করে, তোমরা একটা জিনিস জানো না, নিউটনের থার্ড ল? নিউটনের থার্ড লতে কি হয়, নিউটনের থার্ড ল, নিউটনস থার্ড ল,
কি বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান প্রতিক্রিয়া থাকে এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো স্প্রিং এর ক্ষেত্রেও কিন্তু নিউটনের থার্ড লটা খাটে। কিভাবে খাটে, যে আমি যেই বলটা অ্যাপ্লাই করতেছি বা যেই ক্রিয়াটা আমি ঘটাতে চাচ্ছি এফ ই এক্স টি, সাথে সাথে একটা কি প্রতিরোধকারী বল উদ্ভব করতেছে না, এফআর, ঘটতেছে কিনা এফআর। এবং এই এফআরটা যেহেতু উল্টামুখী বা অপোজিট ডিরেক্টেড, এই জন্য কি সামনে একটা মাইনাস আসবে না, সামনে একটা মাইনাস চলে আসে, সামনে একটা মাইনাস চলে আসে। এর মানে কি, এটাকে আমরা মাইনাস এম এ আর বলতে পারি না, রিকভারি ফোর্স হিসেবে বলতে পারি। এরপর দেখো আমি যদি বলি যে এফ ই এক্স টি সমানুপাতিক ইয়ার, এটা কি ভুল? এটা কিন্তু অবশ্যই ভুল না। দেখো এই সমানুপাতিক মানে কি, যে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি এই স্প্রিংটাকে সামনের দিকে ধাবিত করার জন্য, উল্টা দিকে উল্টা দিকে এই স্প্রিং এই বস্তুটার উপর একটা নেগেটিভ ত্বরণ ক্রিয়েট করতেছে। নেগেটিভ ত্বরণ মানে হচ্ছে যে নেগেটিভ ত্বরণ এক কথা, এটা হচ্ছে ত্বরণই ক্রিয়েট করে। নেগেটিভ দিচ্ছি কারণ উল্টা দিকে, ডিরেকশনটা উল্টা, নেগেটিভ সেম না, হ্যাঁ। এই উল্টা ডিরেকশনের কারণে মূলত এর মধ্যে একটা প্রতিরোধকারী বলের উদ্ভব ঘটতেছে, সেটাকে আমরা এফআর বলতেছিলাম। ওকে, এখন আমরা যেটা করতে পারি, যে মনে করো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোথায় গেল আমাদের কালি করি, কালি কাজ করতেছে না কেন? কালি কাজ করে না কেন? আচ্ছা, প্রবলেম হচ্ছে একটু। হুম, ওকে। এখন দেখো উল্টা দিকে ত্বরণ যে ক্রিয়েট হয়, উল্টা দিকে ত্বরণ যে ক্রিয়েট হয়, এই ত্বরণটাকে আমরা কি বলতে পারি? ত্বরণটা তো আমাদের এ। এখন এই উল্টা ত্বরণের জন্য আলটিমেটলি আমি দেখো এখানে যেটা করছি সেটা হচ্ছে এই অবস্থানে তো ছিল আমাদের, তাই না? স্প্রিংটা এই অবস্থানে ছিল। এই অবস্থান থেকে আমি মনে করলাম যে আমি এই অবস্থানে তাকে নিয়ে আসছিলাম, মনে করলাম এই অবস্থানে নিয়ে আসছি। এই যে আমাদের এম ছিল, যে এই বলটাকে আমি যদি ই এফ সি এইভাবে লিখি, তাহলে দেখো আমি কি পরিমাণ সরাইছিলাম, তাকে এক্স পরিমাণ সরাইছিলাম না? এক্স পরিমাণ সরাইছিলাম, তাই না? এখন ত্বরণ এফ এর দিকে, আমি যে ত্বরণটা নিচ্ছি ত্বরণ এফ এর দিকে, এই যে ত্বরণটা, এই যে এ আর, এ আর, এই এ আরটা কার দিকে? এফ আর এর দিকে না? এফ আর এর দিকে, এফ আর এর দিকে। আর আমাদের যেই সরণটা ক্রিয়েট হচ্ছে সেটা কোন দিকে? সেটা হচ্ছে এফ ই এক্স টির দিকে। মনে করো এই যে এফ ই এক্স টি এর দিকে কি, এর দিকে হচ্ছে আমাদের সরণ বা এক্স, এক্স। আর এফ আর এর দিকে কি? এফ আর এর দিকে হচ্ছে আমাদের এ আর। তার মানে কি, সরণ আর ত্বরণ দুটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে না? সরণ আর ত্বরণ হচ্ছে কি বিপরীতমুখী। তাহলে আমি এফ ইএক্স টি যেটা ক্রিয়েট করতেছিলাম, এই এফ ইএক্স টিটা আমাদের আহ এফ ইএক্স টি যেটা আমরা ত্বরণ করতেছিলাম, এই এফ টা আমাদের সরণের দিকে এবং আমাদের ত্বরণের বিপরীতমুখী হয়। আমরা যদি এখন এভাবে লিখি যে মনে করো এফ এক্স টি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা কি তোমরা বুঝো কিনা? বুঝো কিনা? দেখো সেম জিনিস, মানে আমি অনেক কিছু করে লিখলাম কিন্তু জিনিসটা কিন্তু সেম। যেদিকে আমাদের ত্বরণ ঘটতেছে তার উল্টা দিকেই কিন্তু আমাদের সরণটা ক্রিয়া করতে চাবে, তাই না? উল্টা দিকে কিন্তু সরণটা ক্রিয়া করতে চাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন লিখি এফ, আচ্ছা ওয়েট, এই লাইনটা বুঝো কিনা? সমান সমান উঠায় দিলে, সরি, সমানুপাতিক উঠাই দিলে একটা সমান সমান চলে আসে। সমানুপাতিক উঠাই দিলে একটা বারবার ভুল বলতেছি, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি হয়? একটা সমান সমান চলে আসে না? তো
তো সমান সমান চলে আসলে আমরা কি একটা কি লিখি, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। সমানুপাতিক ধ্রুবক চলে আসে। আচ্ছা, আমার বাংলা লেখা খুবই বাজে, তোমরা জানো, তো কিছু করার নাই। এখন এফ ইজ কি লেখা যায়? এম এ লেখা যায় না কি, এক্স লেখা যায়। এরপর যদি আমরা একটু দেখি, মনে করো এম কে রাখবো, ডি এ কে ডিফারেন্সিয়েশনের ফর্মে লেখা যায় না? দেখো লেখা যায় কি। তোমরা যদি ডিফারেন্সিয়েশন পড়ে থাকো তাহলে দেখবা যে এরকম একটা টার্ম আছে, ডিডিএক্স, তাই না? ডিডিএক্স কিন্তু একটা অপারেটর, ডিডিএক্স একটা অপারেটর, সেই অপারেটরের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করি। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে যখন সরণকে আমরা ডিফারেন্সিয়েট করি, এই যে সরণকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই? তখন আমরা বেগ পাই। আবার যখন আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি, বেগকে ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই? তখন আমরা ত্বরণ পাই। তাহলে ত্বরণকে আমি কিন্তু সরণকে দুইবার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পাচ্ছি। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না যে এ সমান সমান ডিডিটি অফ স্কোয়ার স্কোয়ার এক্স, লিখতে পারি কিন্তু, কারণ ত্বরণকে দুইবার ডিফারেন্সিয়েট করে আমি ত্বরণকে পাইছি কি, সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করে, এই জন্য এই যে স্কোয়ার স্কোয়ার দিতেছি। যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগতো ত্বরণকে পাওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে একটা কিউব আসতো, আর কিছু কিন্তু না। হুম। তো সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে কিন্তু আমরা ত্বরণ পাই, এই জন্য আমরা এখানে ত্বরণ সমান সমান এই যে টি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডি টি স্কোয়ার এই ফর্মেটে লিখলাম। ঠিক আছে। এখন স্কোয়ার এক্স এই মাইনাস কে এক্সটা আমি যদি এখানে নিয়ে আসি, ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? জিরো হয়ে যায়, তাই না? যদি আমি এম দিয়ে ভাগ করি তাহলে কি আসে? দেখো এমনটা আসতেছে কিনা। তারপর কি লেখা যায়? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার কি এক্স সমান সমান জিরো। ওমেগা কোত্থেকে পাইলাম? এটা হচ্ছে তোমরা জানো কিনা, ওমেগা ইজ ইকুয়াল টু কিন্তু রুট ওভার কে বাই এম। ঠিক আছে, এটা কি জানো? এটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক, হ্যাঁ, কিন্তু কোনো ডব্লিউ না, এটা কিন্তু ওমেগা, এবং এটাকে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক থেকে মূলত এই টার্মটা আসে। তো এই যে দেখো, আমরা এই শেষ পর্যন্ত একটা যে ইকুয়েশন পাইছি না, এই ইকুয়েশনটাকে একটা নাম দেওয়া হয়েছে। এই ইকুয়েশনটা যে একটা নাম দেওয়া হয়েছে, ইকুয়েশনটার নাম হচ্ছে সরল সন্দিত স্পন্দন লিখি। সরল সন্দিত স্পন্দনে স্পন্দিত কণার অন্তরক সমীকরণ। ঠিক আছে, অন্তরক সমীকরণ। তো এই সমীকরণটা দিয়ে আসলে অনেক ধরনের ম্যাথ ক্রিয়েট করা হয়, সেটা আমাদের বোর্ডেও আসে, সেটা আমাদের কলেজের পরীক্ষাতেও আসবে, সেটা আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে থাকে। তো কিরকম ম্যাথ আসে যদি আমরা একটু দেখার চেষ্টা করি।
এরকম ম্যাথ আছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, মনে করো এরকম একটা ম্যাথ দিছে যে 4 d² x + 25 x সমান 0 কৌণিক কৌণিক না, কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত যদি এটি যদি এটি একটি এসএইচএম কি? এসএইচএম হচ্ছে মূলত সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, এসএইচএম থেকে ভয় পাওয়া যাবে না। এসএইচএম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্দিত কি গতি। সরল সন্দিত গতি মানে স্পন্দন গতি এক কথা। আচ্ছা, তো আমাকে বলছে যে এই কোয়েশ্চেন দিয়ে দিছে যে 4d²x/dt²+25x 0 হলে, এবং এটা যদি একটা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, তো আমরা কি জানি বলতো? আমরা জানি কি d²x dt² + ω²x 0, আমরা এটা জানি না? আমরা যদি এই সমীকরণের সাথে এটা একটু কম্পেয়ার করি তাহলে দেখো আমাদের d²x dt² এর সাথে কিন্তু সহগ সবসময় এক রাখতে হবে, তাই না? সবসময় কিন্তু সহগ এক রাখতে হবেই, কারণ আমাদের ফরম্যাটটাই হচ্ছে এই সূত্রের মতো। সো এখানে আমাদেরকে যেটা দিয়ে দেওয়া হয়েছে যে 4 d/x² x + 25x কি 0, তাই না? তো এটাকে কিন্তু আমি যদি জেনারেল ইকুয়েশনের মতো নিতে চাই, তার মানে কি 4 কে এখানে রাখা যাবে না, এখানে আমাদের কি আনতে হবে? 1 আনতে হবে। তো 1 আনতে হলে আমি যদি উভয়পক্ষকে 4 দিয়ে ভাগ করি, আচ্ছা, এখানে তো 25 ছিল। হ্যাঁ, 25 ছিল, যাই হোক। আমি যদি এখানে 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? হবে হচ্ছে d²x dt²+25/কি 4 × x = 0। এখন দেখো আমাদের কিন্তু এই জিনিসটা, মানে আমি এখন যেটা পাইলাম এটা কিন্তু একটা ফরম্যাটে আসছে, এবং এখানে আমাদের 1 কিন্তু সহগ হিসেবে আছে, প্লাস আছে, ω² আর ω²x হিসেবে আছে। তো এখানে দেখো এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে d²x d²x d dt² প্লাস ω²x, তাই না? এই ওমেগাকে, এই যে ω²x=0, এই ওমেগাকে কিন্তু বিভিন্ন জিনিসে লেখা যায়। ওমেগাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে √k/m এভাবে লিখতে পারো, তারপর θ/t তে লিখতে পারো, 2π/t লিখতে পারো, 2π/f লিখতে পারো। এরকম একটা সূত্র কিন্তু অনেকগুলো, একটা সূত্রতে কিন্তু এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন রকম সূত্রে কনভার্ট করা যেতে পারে। তো আমাদেরকে যেহেতু বলছে কম্পাঙ্ক বের করো, তাই না? এই যে কম্পাঙ্কের কথা আমাদেরকে বলে দিছিল, তো কম্পাঙ্ক কিন্তু আমাদের ওমেগা না। আমাদেরকে মনে রাখতে হবে ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটা কিন্তু আমাদের কি কৌণিক কম্পাঙ্ক। আর এফ যেটা এখানে দেখো এফ আছে না, এফটা হচ্ছে আমাদের মূলত কম্পাঙ্ক। এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে। যদি পার্থক্য না বোঝো তাহলে কিন্তু পরীক্ষা হলে কি করবে জানো? তুমি ওমেগা বের করে দিয়ে চলে আসবে। তোমাকে কিন্তু কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে নাই, তোমাকে বলছে কম্পাঙ্ক বের করতে, তোমাকে এফ বের করতে হবে। তো এফ যদি তুমি বের করতে চাও তাহলে এখানে কি লিখতে হবে জানো? এখানে লিখতে হবে হচ্ছে d²x
ডিটি স্কোয়ার প্লাস ওমেগার জায়গায় তোমাকে টোয়াইস পাই এফ বসাইতে হবে। এই যে মনে করো টোয়াইস পাই এফ বসাইতে হবে। টোয়াইস পাই এফ দিয়ে কি হোল স্কোয়ার ইন্টু এক্স সমান সমান 0। এখানে কিন্তু আমাকে সেম কাহিনী লিখতে হবে। কি লিখতে হবে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এই ওমেগার জায়গায় কিন্তু তোমাকে এই লাইনগুলোর বসাইলে হবে না। আচ্ছা এখানে যদি আবার আলাদা করে লিখি, হেয়ার হেয়ার ওমেগা ইজ কত 25/4, তাই না? 25/4 যদি হয়, আমি এখন লিখতে পারি না যে টোয়াইস পাই এফ সমান সমান টোয়াইস 25/4 লিখতে পারি কিনা? পারি। তো এফ কে আমি এই পাশে রেখে বাকি সবকিছু ওই পাশে নিয়ে যেতে পারি না। 25/4 ইন্টু টোয়াইস পাই কি আসে 25/8 কি 8 পাই, তাই না? এখান থেকে হিসাব করে যা আসবে ওইটাই হচ্ছে গিয়ে মূলত আমাদের অ্যান্সার। আমি যদি হিসাব করি 25/8 পাই, এই পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। তো 25/8 ইন্টু 3.1416 কি 0.99, 0.99 সামথিং, ঠিক আছে? 0.99 কিছু একটা সামথিং হার্টস, হ্যাঁ, বা অলমোস্ট কি অলমোস্ট হচ্ছে 1 হার্টস। তো এই কোয়েশ্চেনটা দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, বুঝছো? এরকম একটা সমীকরণ দিয়ে দিছে, সমীকরণ দিয়ে বলছে এরকম কম্পাঙ্ক বের করো। তো অনেক ইজি ম্যাথ, কিন্তু ওই যে কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্ক নিয়ে যদি বেসিকটা ওইভাবে না থাকে, মনে করো এটা মনে হয় 2018 না 19-এর দিকে আসছিল, 18-19 সালে কোশ্চেন মেবি আসছিল। তো কৌণিক কম্পাঙ্ক আর নর্মাল কম্পাঙ্ক, যেটা কম্পাঙ্কের যদি বেসিকটা না জানো বা সূত্রটা কিভাবে কি এটা যদি না জানো, তাহলে কিন্তু ভুল করে আসবা। এটা অনেকেই ভুল করে, আমিও মাঝে মাঝে ভুল করতাম পরীক্ষার হলে। বের করতে বসে একটা, আমি বের করে দিয়ে আসি আরেকটা, পরে দেখতাম যে খাতার মধ্যে ডিম। ঠিক আছে, আচ্ছা। সো এটা ভুল করা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব হচ্ছে দোলক স্প্রিং এসএইচএম গ্রাফ। ওকে, আমি যদি একটু খাতাটাকে দুই ভাগে ভাগ করি, Wait, আমি যদি খাতাটাকে দুই ভাগে ভাগ করি, আমি এখানে তিনটা কাজ একসাথে করবো, হ্যাঁ, তিনটা কাজ একসাথে করব। মনে করো ওকে, দেখো, প্রথমত প্রথমত আমাদের কাছে মনে করে আমাদের একটা অবলম্বন আছে এরকম, আমাদের কাছে মূলত এরকম একটা অবলম্বন আছে। অবলম্বনের এখানে আমি যদি একটা সুতা ঝুলাই দিই, আমি যদি একটা সুতা ঝুলাই দিই এরকম, আমি যদি একটা সুতা এভাবে ঝুলাই দেই, এবং এটা দেখো, এটা কিন্তু আমরা কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলতেছি না, এখানে কোনো বাহ্যিক বল নাই, এখানে কোনো বাতাস নাই, এখানে কিন্তু কোনো কিছু নাই, হ্যাঁ, জাস্ট আমরা একটু একটা অবলম্বন নিছি। অবলম্বনের মধ্যে আমরা জাস্ট একটা সুতা সহ একটা ববকে ঝুলায় রাখছি, ঠিক আছে? সুতা সহ একটা ববকে জাস্ট আমরা ঝুলায় রাখছি। আরেক ক্ষেত্রে আমরা কি করছি, একটা স্প্রিং নিছি, একটা স্প্রিং নিছি। মনে করো আমরা এখানে একটা অবলম্বন নিলাম, এই অবলম্বন এখানে আমরা একটা স্প্রিং নিছি, এরকম একটা স্প্রিং নিছি। স্প্রিং নিয়ে আমরা এখানে একটা বস্তুকে আটকায় রাখছি, ঠিক আছে? মনে করি এটা এম ভরের, এটা ওইখানে কি ভরের, এম ভরের হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এর পরের স্টেটে আমরা যেটা করব, এর পরের স্টেটে দেখো,
আমাদের তো এইভাবে ছিল, তাই না? আমাদের কিন্তু ব্যাপারটা এইভাবে ছিল, আমরা এভাবে রাখি নাই। আমরা কিছুটা বল প্রয়োগ করে আমরা বব সহ সুতোটাকে এই পাশে মুভ করাইলাম সামহাও। এই পাশে আমরা মুভ করাইলাম, কি হলো, যে আমাদের এইভাবে ছিল, এই যে ববটা আমাদের এখানে ছিল, আমরা একে কিছুটা ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে, কিছুটা ফোর্স অ্যাপ্লাই করছি এখানে, এই যে এফ পরিমাণ ইএক্সটি, কিছুটা ফোর্স অ্যাপ্লাই করে আমরা এই এম ভরের ববটাকে সুতো সহ আমরা এই পাশে নিয়ে গেলাম, তাই না? যেখানে কিছুটা থেটা উৎপন্ন হয় আমাদের, এখানে আমাদের কিছুটা থেটা উৎপন্ন করে আমরা ওই পাশে নিয়ে গেলাম। স্প্রিং এর ক্ষেত্রেও সেম ভাবে, স্প্রিং এর ক্ষেত্রেও আমরা সেম ভাবে যে কাজটা করব, যে কিছুটা বল প্রয়োগ করব, কিছুটা বল প্রয়োগ করে, মনে করো কিছুটা বল প্রয়োগ করে আমরা স্প্রিংটাকে প্রসারিত করে দেখো, মনে করলাম আগে ছিল আমাদের এইখানে, আগে ছিল আমাদের এইখানে সাপোজ, হ্যাঁ, এইখান থেকে আমরা এক্স পরিমাণ দূরত্ব সরায় নিছি এইদিকে, এফ ইএক্সটি পরিমাণ বল প্রয়োগ করে নিয়ে গেলাম, ঠিক আছে? সেকেন্ড স্টেপ চলে গেল। এরপর কি করবে, আমরা এই যে সরল দোলকটা আমরা নিছি, বা আমরা যে সুতা সহজেই অবলম্বন সহজেই আমরা যে মূলত আহ সুতা সহ যে ববটা আর কি নিছিলাম, নিয়ে আমরা একে এফ ইএক্সটি পরিমাণ বল দিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমরা এবার ছেড়ে দিব, নিয়ে গিয়ে আমরা কি করব, ছেড়ে দিব। এখানে ছিল, এখানে ছিল আমাদের, তাই না? এখানে ছিল, তারপর আমরা কি করব, এবার ছেড়ে দিব এটাকে। এই যে দেখো আমাদের ফার্স্টে ছিল এরকম, এই পর্যন্ত নিছি, এখানে আমাদের থেটা ক্রিয়েট করছিলাম। এবার এদিকে তো আমি এ এক্সটি পরিমাণ বল প্রয়োগ করছি, এবার আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কি এ পরিমাণ এখানে কি এফ আর পরিমাণ বলে সে বিপরীত দিকে ব্যাক করবে না, বিপরীত দিকে ব্যাক সে করবে। এই স্প্রিং এর ক্ষেত্রে আমাদের সেম কাহিনী আবার হবে, স্প্রিং এর ক্ষেত্রে আমাদের সেম কাহিনী হবে। কি কাহিনী হবে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে সে এই যে এইদিকে তো ছিল, এই যে এরকম করে জায়গায় ছিল, এরকম একটা জায়গায় সে ছিল, তাই না? তো এই জায়গা থেকে সে এখন ব্যাকওয়ার্ডে মুভ করবে, মানে এফ আর পরিমাণ বল নিয়ে সে কি করবে, ব্যাক করবে, জাস্ট আর কিচ্ছু না। হুম, এই যে আগে ছিল এখানে এরকম এক্স পরিমাণ দূরত্ব নিয়ে ছিল, এবার সে পিছনে ব্যাক করবে, ঠিক আছে? পিছনে ব্যাক করতে করতে সে কি করে বলতো, যদি আমি আহ, সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, পিছনে ব্যাক করে সে আগের অবস্থানে ফিরবে না, আগের অবস্থানে ফিরবে না বলো, আগের অবস্থানে ফিরে, এই ছিল, এইটা ছিল, সে কি করে, সে কিন্তু ব্যাক করে এরকম আগের অবস্থানে ফিরে আসে আবার, যেখানে আমাদের থেটা কি হয়ে যায়, থেটার মানটা এখানে আমাদের জিরো হয়ে যায়। চলে গেল কেন এটা, এটার মানটা জিরো হয়ে যায়। এই পাশে সে আসতেছিল, এফআর নিয়ে আসলো, এফআর নিয়ে আসতেছিল, ঠিক আছে? স্প্রিং এর ক্ষেত্রেও কিন্তু সেম, স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে সেম জিনিস হয়। কি ব্যাপার, কাজ করে না কেন এগুলো? আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে সে কি করে, একদম প্রথম অবস্থানে ফেরত আসে, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে সে প্রথম অবস্থানে ফেরত আসে, এই যে প্রথম অবস্থা মানে কি, যে এক নাম্বার অবস্থানে সে কিন্তু এরকম একটা জায়গায় ছিল, এই যে এফআর নিয়ে ব্যাক করে। এখন আমাদের কি, যে এক্সটা ছিল, আমি যে পরিমাণ সংকোচন করছিলাম সেই পরিমাণ সে কিন্তু ব্যাক চলে আসছে, আবার ব্যাক চলে আসে, এখন এক্স এর মান আবার জিরো হয়ে গেছে, এক্স এর মান কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাই না? এর পরের স্টেটে স্প্রিংটা কি করে, স্প্রিংটা আবার ব্যাকওয়ার্ডে ব্যাক করতেছে, মানে ব্যাকওয়ার্ডে গিয়ে সে ফরওয়ার্ড করতে থাকে, মানে বাম দিকে, আমি যদি বাম ডান দিয়ে বলি, সে বাম দিকে গিয়ে এখন যাত্রা শুরু করে, বাম দিকে দৌড়ানো শুরু করে। কিভাবে, যে আমাদের যদি ইনিশিয়াল পয়েন্ট হয় এখানে, আমাদের যদি ইনিশিয়াল পয়েন্ট হয় এখানে, সে যেটা করে, সে বাম দিকে আগায়। দেখো এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়। সে এবার এই দিকে যাবে, এই যে এই দিকে যাইতেছে, ঠিক আছে? সে কিন্তু আমাদের এখানে ছিল, এখান থেকে সে আমাদের আবার এইখানে ব্যাক করতেছে, এবার সে এইখানে থেটা উৎপন্ন করলো, উৎপন্ন করলো, হ্যাঁ, এই যে এফ এক্স টি এবার এইখানে যাবে, এফ এক্স টি এবার এদিকে যাচ্ছে। স্প্রিং এর ক্ষেত্রেও কি, স্প্রিং এর ক্ষেত্রেও সেম জিনিস, স্প্রিং এর ক্ষেত্রেও সেম জিনিস হবে।
সে ফার্স্টে তো প্রসারিত হলোই, প্রসারিত হয়ে সে বাধাদানকারী বলের জন্য shit, বাধাদানকারী বলের জন্য সে কি করে, ব্যাক করে। ব্যাক করে, এই যে দেখো এই সে অবলম্বন ছিল, সে এবার ব্যাক করে কি করে, আরো সংগঠিত, আরো সংগঠিত হয় না, সংগঠিত হয়ে সে কিন্তু আরো ব্যাক করলো এবার। এই দেখো আগে সে ছিল মনে করো এইখানে, এই যে এইখানে ছিল সে আগে, সে আগে ছিল এইখানে, এখান থেকে সে কি করে এবার এই পরিমাণ ব্যাক করলো, ওই যে এক্স পরিমাণ সে এবার সংকুচিত হয়ে পিছনে ব্যাক করে। হুম, কেন ব্যাক করে, কারণ সে উল্টা দিকে একটা বল অনুভব করতেছিল। ঠিক আছে, এই উল্টা দিকে বল অনুভবটাকে আমি যদি আবার এক্স দিয়ে চিন্তা করি, তাহলে এভাবে সে আমাদের উল্টা দিকে বল অনুভব করে। আচ্ছা, উল্টাভাবে বল অনুভব করে সে কি করে, সে আগের মতো, সে আগের মতো কি করে, এখানে গিয়ে বেগ শূন্য হয়ে যায়। বেগ শূন্য হয়ে গিয়ে সে আবার সে কি করে, এদিকে প্রতিরোধকারী বলের জন্য সে আবার এদিকে যায়। প্রদানকারী বল হিসেবে সে আবার উল্টা দিকে ব্যাক করে, উল্টা দিকে ব্যাক করে সে আবার ইনিশিয়াল অবস্থানে আসে। ইনিশিয়াল অবস্থা থেকে সে আবার পরবর্তীতে ডানে যায়, আবার বামে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। তো এই জিনিসটা না কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। এই জিনিসটা কি করে, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। আমি যদি প্রত্যেকটা দশা লিখে দিই, মনে করি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেট, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেট, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেট, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেট। হ্যাঁ, আবার এখানে যদি আমি একটা একেই দেই, এখানে যদি আমি একটা একেই দিই, তাহলে আমাদের 3 নাম্বার স্টেটে যাবে ওইটা। ঠিক আছে, মনে করি আমি যদি 3 নাম্বার স্টেটে যাই, সরি 6 নাম্বার স্টেটে যাই, আমার কেন জানি হ্যাং করতেছে, এটা বুঝলাম না, হ্যাং করতেছে কেন এরকম। এর পরের স্টেপে কি হয়, এর পরের স্টেপে সে ব্যাক করে আবার কি করে, মাঝামাঝি অবস্থানে চলে আসে। এভাবে হ্যাং করলে চালাবো কিভাবে, প্রচুর হ্যাং করতেছে। সেই যে কি আবার আগের অবস্থানে ফিরে আসে, এই যে এফ আর বল দিতে দিতে সে কি করে, আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন আমাদের থিটার মান আবার 0 হয়ে যায়, তাই না? স্প্রিং এর ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনীটা হয়। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে সে আবার সামনের দিকে ব্যাক করে, সে আবার সামনের দিকে ব্যাক করে, সামনের দিকে ব্যাক করে সে একদম ইনিশিয়াল স্টেটের মতো অবস্থায় চলে আসে। মনে করলো এরকম এরকম গিয়ে সেই যে ইনিশিয়াল যে অবস্থানে ছিল, ওই ইনিশিয়াল অবস্থানের জন্য, ইনিশিয়াল অবস্থানে সে আবার ফেরত আসে এফ আর বলের কারণে, তখন আমার এক্স এর মানটা আবার 0 হয়ে যায়। তো এই জিনিসটা চলতে থাকে, এই জিনিসটা চলতে থাকে, ঠিক আছে, এই জিনিসটা চলতে থাকে। এবং আমি যদি এই পুরো অবস্থাটাকে একটু গ্রাফিক্যালি দেখাই, যে কেমন অ্যাকচুয়ালি তাদের গতিটা হয়, হ্যাঁ কেমন হয় তাদের গতিটা অ্যাকচুয়ালি, আমি যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইলে বুঝবো। হুম, মনে করো আমরা যদি একটু এক্স অক্ষ ওয়াই অক্ষ নেই, তো যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি নেই, ধরলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েছি, এখন দেখো একদম আদি অবস্থায়, একদম আদি অবস্থায় মানে এইখানে, একদম আদি অবস্থায় মানে কিন্তু এই জায়গাটা একদম জিরো স্টেটে, ঠিক আছে, জিরো স্টেটে যখন ছিল, মানে 1 নাম্বার স্টেট, মানে এই যে এটা যদি আমাদের 1 নাম্বার স্টেট হয়, তখন কি, তখন একদম সবকিছু নর্মাল ছিল, তখন কোনো সমস্যা নাই। এরপর আমি কি করি, এরপর আমি একটু বল প্রয়োগ করি, আমি একটু বল প্রয়োগ করি, একটু বল প্রয়োগ করে দেখো, আমি একটু বল প্রয়োগ করে কি করি, এটা একটু সমস্যা করতেছে আজকে। আচ্ছা, আমি একটু বল প্রয়োগ করে এই বব সহ সুতাটাকে এমন একটা স্টেটে নিয়ে আসি, নিয়ে এসে আমি কি করি, তার বেগ শূন্য করে দিই না, বেগ শূন্য করে দিই। এই বেগ শূন্য করে দেওয়ার মানে হচ্ছে এটা আমাদের সর্বোচ্চ অবস্থানে আছে, সর্বোচ্চ অবস্থানে চলে যাওয়া মানে হচ্ছে, সর্বোচ্চ অবস্থানে চলে যাওয়া মানে হচ্ছে, আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই, তার মানে হচ্ছে তখন এই অবস্থায় আছে। এই যে দেখো,
সর্বোচ্চ অবস্থান মানে হচ্ছে সে তখন একটু একটু করে বল যেহেতু বাড়তেছে, একটু একটু করে বল যেহেতু বাড়তেছে, বাড়তে 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 বাড়তেছে এইরকম একটা অবস্থানে চলে আসে। ঠিক আছে, এই যে দেখো, এই ইএক্সটি মানে এফ এক্সটেনশন বাহ্যিক বল যখন আমরা প্রয়োগ করতেছি 2 নম্বর স্টেটে, এই বাহ্যিক বল যখন আমরা প্রয়োগ করি তখন সে এই পর্যন্ত অবস্থায় আসলো। ঠিক আছে, সে এই পর্যন্ত অবস্থায় আসলো। এসে দেখো 3 নম্বর স্টেটে কি হয়। 3 নম্বর স্টেটে সে আমি যখন ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার কারণে সে পিছনে ব্যাক করে না। সে পিছনে ব্যাক করে কিসের জন্য? এই বাধাদানকারী বলার জন্য সে পিছনে ব্যাক করে। সে পিছনে তখন ব্যাক করা মানে হচ্ছে সেই সর্বোচ্চ অবস্থা থেকে সে আবার কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, এই যে কমতেছে, হ্যাঁ, কমতে কমতে 4 নম্বর স্টেটের ক্ষেত্রে দেখো, এই যে 4 নম্বর স্টেট যদি এটা হয়, 4 নম্বর স্টেটের ক্ষেত্রে তার এই এক্স এর মানে 0 হয়ে যায়, মানে সে কি একদম ইনিশিয়াল অবস্থায় ফেরত আসে। ইনিশিয়াল অবস্থায় ফেরত আসা মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থা কিন্তু এই অবস্থাটা, এই যে এক্স অক্ষের উপরে কিন্তু তার ইনিশিয়াল অবস্থা, তাই না? এটা হচ্ছে তার ইনিশিয়াল অবস্থা, এখানে x0, এখানে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের x0। তারপর 5 নম্বর স্টেটে কি হয়? 5 নম্বর স্টেটে কি হয়? সে আরো সংকুচিত হয়, সে আরো সংকুচিত হয়, বা সরল দোলক যেটা আমরা বলতেছি, দোলকের ক্ষেত্রে সে ওই ডান দিক থেকে বামে গিয়ে সে প্রথমে আমাদের ইনিশিয়াল অবস্থানে আসে, ইনিশিয়াল অবস্থান থেকে এসে সে আবার বাম দিকে যায়, বাম দিকে এসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, তাই না? বাম দিকে গিয়ে সে সর্বোচ্চ যতটুকু যাইতে পারে অতটুকু যায়। এই যে মনে করো যে এই যে ভি ইকুয়াল টু 0 রেখে রাখছি, এটা এটা কিন্তু আমাদের সর্বোচ্চ অবস্থান। এই যে এটা কিন্তু আমাদের সর্বোচ্চ অবস্থান, এই যে এটা এটা কিন্তু আমাদের সর্বোচ্চ অবস্থান। হ্যাঁ, সর্বোচ্চ অবস্থান যায় সে বামের দিকে, বামে সর্বোচ্চ অবস্থান গিয়ে সে থেমে যায়। থেমে যাওয়া মানে হচ্ছে সে এরকম ভাবে যায়, বামে যাচ্ছে মানে সে আলটিমেটলি আমাদের নিচে যাচ্ছে, তাই না? এরকম নিচে যায় বা নিচে এরকম সর্বোচ্চ অবস্থান পর্যন্ত সে গেল। গিয়ে দেখো 6 নম্বর স্টেটে, যেটা আমাদের 6 নম্বর স্টেট, সে আবারও এই ইনিশিয়াল স্টেটের দিকে ধাবিত হয়। ঠিক আছে, ইনিশিয়াল স্টেটের দিকে ধাবিত হয়, ধাবিত হইতে হইতে ধাবিত হইতে 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 সে কি করে, ধাবিত হইতে হইতে সে এই ইনিশিয়াল অবস্থানে ফেরত আসে, ফেরত আসে, এই যে x0। ফেরত গিয়ে সে কিন্তু আবার কি করে, আবার এই 2 নম্বর স্টেট থেকে শুরু করে, যেটা আমাদের ইনিশিয়াল অবস্থান কিন্তু 1 নম্বর ছিলই, এখন আবার 2 নম্বর স্টেট থেকে শুরু করে, গিয়ে সে আবারও ডান দিকে কিছুটা পরিমাণ দূরত্ব যায়। হ্যাঁ, কিছুটা পরিমাণ দূরত্ব যায়, গিয়ে 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 সে কি করে, সে হচ্ছে এরকম সর্বোচ্চ পরিমাণ দূরত্ব চলে যায়, সর্বোচ্চ পরিমাণ দূরত্ব চলে গিয়ে 3 নম্বর স্টেটে সে আবার কি করে, সে আবার ব্যাকওয়ার্ডে মুভ করে। এই সর্বোচ্চ অবস্থানে গেল, সে আবার ব্যাকওয়ার্ডে মুভ করে, ব্যাকওয়ার্ডে মুভ করতে 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 4 নম্বর স্টেটে গিয়ে সে কি করে, আবার x0 হয়ে যায়, মানে সে আবার ইনিশিয়াল পয়েন্টে ফেরত আসে, এই যে ইনিশিয়াল পয়েন্টে ফেরত আসে, গিয়ে সে আবার ব্যাকওয়ার্ড যায়, গিয়ে এই যে ব্যাপারটা কিন্তু সারা জীবন চলতে থাকে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সারা জীবন চলতে থাকে, সারা জীবন চলে না, মানে এই জিনিসটা চলতে থাকে আর কি কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত বাজানকারী বলটা কাজ করে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু চলতে থাকে। তো এই যে গ্রাফটা দেখতেছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিসের গ্রাফ জানো? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইন এক্স এর গ্রাফ। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিসের গ্রাফ জানো? সাইন এক্স এর গ্রাফ। তো এই সাইন এক্স এর গ্রাফ মেনটেন করে করে সে কিন্তু সামনে আগাতে থাকে, সাইন এক্স এর গ্রাফ মেনটেন করে করে সে কিন্তু সামনে আগাতে থাকে। তো সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ মূলত। হ্যাঁ, সাইন এক্স এর গ্রাফ মেনে মেনে সে কিন্তু কি করে, সারা জীবন অসিলেট করতে থাকে। সারা জীবন বলতে আমি বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত সেখানে একটা বাহ্যিক পরিমাণ বাহ্যিক বল থাকে আর কি, ততক্ষণ পর্যন্ত সে এরকম কি করে, সে সরল ছন্দিত স্পন্দন কণা সাইন এক্স এর গ্রাফ অনুসারে অসিলেট করতে থাকে। হ্যাঁ, এক সময় যদি আমাদের স্প্রিংটা থেমে যায়, বা আমাদের ওই যে পেন্ডুলাম ছিল বা যেটাকে আমি দোলক হিসেবে বানাইছিলাম, সেটা তো আস্তে আস্তে মানে একদম ইনিশিয়াল স্টেটে এসে থেমে যায়, তাই না? তো তার স্পন্দিত হয় না, তো সেক্ষেত্রে আমাদের সাইন এক্স এর গ্রাফটা কি করে জানো? সেক্ষেত্রে আমাদের সাইন এক্স এর গ্রাফটা কিছুই করে না, সাইন এক্স এর গ্রাফটা তখন আস্তে আস্তে স্ট্রেচ করে। স্ট্রেচ কেমনে করে আমি তোমাকে দেখাই। মনে করলাম এই ছিল, ফার্স্টে মনে করলাম একদম এভাবে যাইতেছে, একদম এভাবে খুব ভালো মতো আমাদের সেটা স্পন্দিত হচ্ছে, কিন্তু সময়ের ব্যবধানে সে কি করে, সময়ের ব্যবধানে সে কি করে, সময়ের ব্যবধানে সে কি করে, আর যেহেতু কমে আসে, স্মরণ হওয়ার ব্যাপারটা কমে আসে, বা আস্তে আস্তে যদি আমার এফ এক্সটেনশন বলটা কমে যায়, তো কমে যাওয়ার কারণে সে তখন কি করে, সে তখন আলটিমেটলি আমাদের শেষ হয়ে যায়, আমাদের কিন্তু আলটিমেটলি এই যে সাইনাসের গ্রাফটা ছিল সেটা কিন্তু কি করে, যে স্ট্রেচ হতে হতে একসময় এরকম মিলায় যায়। ঠিক আছে, তো তখন আমরা বলি যে হ্যাঁ, আমাদের এই সরল দোলক বা স্প্রিং, এই ব্যবস্থাটা, এই সিস্টেমটা এখন সম্পূর্ণ স্থির। এই যে এই অবস্থানে কি হয়, যে এই অবস্থান, এই অবস্থান আমাদের বলি যে সিস্টেম, সিস্টেম ইজ স্টেবল।
নিশ্চল আর কি, এক কথা, মানে এখানে আর কি তুমি চলো না। তো এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের, এই যে গ্রাফটা আমরা দেখলাম, এই গ্রাফটা হচ্ছে মূলত আমাদের সিম্পল হারমোনিক মোশন গ্রাফ। ওকে, ঠিক আছে। সেই পর্যন্ত আমরা দেখলাম, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম, আমরা স্প্রিং এবং সরল দোলক দুইটা একসাথে কম্পেয়ার করে দেখলাম, আমরা দেখলাম যে দুই ক্ষেত্রে আমাদের সেম জিনিসে আসছে, সেম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই আসছে। ঠিক আছে, ওকে। এখন আমরা নতুন একটা কনসেপ্টে যেতে চাচ্ছি। সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের এই যে সরল ছন্দিত যে গতি বা সরল স্পন্দন গতি, স্পন্দন গতির ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন ইকুয়েশন আছে। মানে এই যে কণাটা আগায়, এই যে কণাটা আগায়, এখানে কি আমাদের সরণ থাকবে, এখানে আমাদের বেগ থাকবে, এখানে আমাদের ত্বরণ থাকবে, এখানে আমাদের অনেক কিছুই থাকবে। এবং এই সরণ, ত্বরণ, বেগ এগুলো কিন্তু বের করার ইকুয়েশন আছে। হুম। তো সরল সন্নিহিত কণার যে গতির সমীকরণ, সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, সরল সন্দিত কণার গতির সমূহ, হ্যাঁ। আমার লেখা খুবই বাজে, তোমরা আমাকে আহ, যদি কেউ চাও তাহলে একটু আমাকে হাতের লেখা ভালো কোথায় করা যায়, বা তোমাদের মধ্যে কেউ যদি অনেক সুন্দর হাতের লেখা পারো, তাহলে আমাকে একটু সাজেস্ট করো যে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমরা দেখতেছিলাম হচ্ছে গতি সমীকরণ। তো গতির সমীকরণের ক্ষেত্রে ফার্স্ট অফ অল চলে আসে হচ্ছে সরণ, হ্যাঁ। এই যে সরণ চলে আসে, সরণকে আমরা এক্স দ্বারা ডিনোট করি, এবং এই সরণের ইকুয়েশনটা হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। ঠিক আছে, এ সাইন ওমেগা টি প্লাস কি ল্যামডা। এখানে কোনটা মানে কি, এখানে কোনটা মানে কি, এখানে এ মানে হচ্ছে, আচ্ছা আমরা যদি একটু ফাঁকা ফাঁকা করে লিখি, ফাঁকা ফাঁকা করে লিখি, ফাঁকা ফাঁকা করে লিখি, এটা হচ্ছে আমাদের মনে করো এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। ফার্স্ট অফ একটু ফাঁকা ফাঁকা করে লিখি, কোনটা মানে কি, এটা হচ্ছে আমাদের বিস্তার, এটা হচ্ছে আমাদের বিস্তার। হুম। ওমেগা এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। তারপর কি বাকি আছে, এটা না, ডেল বা ডেল্টা, এটা হচ্ছে আমাদের দশা। আচ্ছা, বিস্তার কি দশা কি, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, বিস্তার দশা কি। বিস্তার দশা হচ্ছে, মনে করো এটা যদি আমাদের একটা তরঙ্গ হয়, এটা যদি আমাদের একটা তরঙ্গ হয়, মনে করো এটা একটা তরঙ্গ হলে, আই ডোন্ট নো আজকে কেন অন্যটা ঝামেলা করতেছে, জানি না কেন ঝামেলা করতেছে। মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা তরঙ্গ, হ্যাঁ। এটা যদি একটা তরঙ্গ হয়, দেখো এই তরঙ্গের একটা শীর্ষচূড়া আছে না, শীর্ষচূড়া, এটাই হচ্ছে আমাদের বিস্তার বা সর্বোচ্চ সরণ আর কি, এক কথায়। তরঙ্গায় তো এই যে কণাটা, এই যে কণাটা যে আগায়, কণাটা যে আগায় আগে সর্বোচ্চ যেই জায়গায় গিয়ে, এটাকে মূলত বিস্তার বলি আমরা, হ্যাঁ। বিস্তারকে এই দ্বারা ডিনোট করা হয়। দশা হচ্ছে এই তরঙ্গটা যে সামনে অগ্রসর হয়, বা তরঙ্গায়িত কণাটা যে সামনে অগ্রসর হয়, এই অগ্রসর হওয়ার তার যেই প্রতি মুহূর্তে এর সম্পর্কে আমরা যে তথ্য পাই, এর মধ্যে আমরা কি তথ্য পাই, বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি, বেগ কত, সরণ কত, ত্বরণ কত। হম। এই এই সম্যক ধারণা যে দেয়,
তাকে হচ্ছে গিয়ে আমরা দশা বলি, যা কণার গতির সম্যক অবস্থা সম্পর্কে ধারণা দেয়, বিভিন্ন ধরনের অবস্থা সম্পর্কে ধারণা দিবে আমাদেরকে। হ্যাঁ, একে আমরা কি বলি, একে আমরা দশা বলি। ওকে, তারপর দেখো আমরা যে স্মরণ পাইলাম, এরপর আমরা দেখবো হচ্ছে বেগ। বেগ, বেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ভি দিয়ে। ভি পাওয়া যায় কাকে, মানে কিভাবে? যখন আমরা স্মরণকে ডিফারেন্সিয়েট করি, যখন আমরা স্মরণকে ডিফারেন্সিয়েট করি তখন আমরা বেগ পাই। স্মরণকে ডিফারেন্সিয়েট কেমন করে? ডিডিটি অফ এক্স, এক্স মানে কি? এ সাইন ওমেগা টি প্লাস কি ল্যামডা, তাই না? এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। এই খালি দিয়ে লিখবো নাকি দেখি তো। ও আচ্ছা, আমাদের মনে হয় কালির গাঢ়ত্বটা কমে গেছিল। যাই হোক, তাই তো বলি যে কি অবস্থা, এমন কেন লেখা। ঠিক আছে, আচ্ছা দেখো, এ যেটা আছে না, এ, এটা কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট। তো যখন কোনো কনস্ট্যান্ট টার্ম চলে আসে তখন কিন্তু আমরা তাকে বাইরে রাখি। তখন কিন্তু আমরা কি করি, তাকে বাইরে রাখি। যে ডিডিটি অফ, এখন কি আসবে? সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, তাই না? দেখো এই কিন্তু আমাদের বাইরে থেকে যাবে। তারপরে সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, সাইন, একটা জিনিস তোমরা জানো না কি, দেখো তো, যে ডিডি এক্স অফ সাইন এক্স, এটাকে আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের কজ এক্স, তাই না? কিন্তু যখন এখানে এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু থাকে, এক্স এর জায়গায় এক্স না থেকে যখন অন্য কিছু থাকে, যেমন কি থাকে, মনে করো এরকম, যে ডিডি এক্স অফ মনে করো যে সাইন টু এক্স স্কোয়ার, হ্যাঁ, টু এক্স স্কোয়ার, এরকম কিছু একটা আছে। তো ডিডিএক্স অফ সাইন এক্স তো আমরা ফার্স্টে অ্যাপ্লাই করবোই, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা নর্মালি কজ এক্স বলি, তাই না? এই যে কজ এক্স, এটাতে অ্যাপ্লাই করলাম। কিন্তু এই এই যে টু এক্স স্কোয়ার, এটা যেহেতু আমাদের এক্স না, এটা যেহেতু আমাদের এক্স না, এটা অন্য কিছু, সেই অন্য কিছুটাকে তখন আবার আমাদের আলাদা করে ডিফারেন্সিয়েট করা লাগে, তাই না? এটা তোমরা মনে রাখবা, আলাদা করে ডিফারেন্সিয়েট করা লাগে। এখন যেহেতু টুটা আমাদের কনস্ট্যান্ট, তো টুটা কি করে, টুটা আমাদের বাইরে চলে আসে, বাইরে চলে আসে। এদিকে টু কজ টু এক্স স্কোয়ার তো হইলোই, তখন আমরা যে এক্স স্কোয়ারটাকে জাস্ট আবার ডিফারেন্সিয়েট করা লাগে, তখন কি হয়? টু এক্স। আমাদের সম্যক অ্যান্সারটা কি আসে? ফোর এক্স কজ টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের ডিফারেন্সিয়েশনের রুল, যে আমরা যাকে ডিফারেন্সিয়েট করব, সে যদি, মানে তার ফাংশনটা যদি আমাদের বেসিক, আমরা যতটুকু জানি বেসিক রুলগুলা বা বেসিক সূত্রগুলা সেটার মতো না হয়, অন্য কিছু হয়, তখন আমরা তাকে বেসিকটা অ্যাপ্লাই করার পর আবার এক্সট্রা করে ডিফারেন্সিয়েট করি। তাহলে এখানে দেখো ডিডিএক্স অফ ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস মানে টি এর ফাংশন, তাই না? কিন্তু এখানে তো আমাদের সাইন এক্স বা সাইন টি নাই, ডিডিটি অফ সাইন টি নেই। সাইন টি থাকলে একবার করে ফেলে যথেষ্ট ছিল, কিন্তু টি এর জায়গায় এখানে দুইটা জিনিস আছে, ওমেগা টি প্লাস ল্যামডা, এরকম কিছু একটা আছে। তো ফার্স্টে আমরা এই সাইন ওমেগা টি প্লাস ল্যামডাকে আমরা কজে নিয়ে যাব, তো কি হয়? এ কজ ওমেগা টি প্লাস ল্যামডা তো হইলই, এক্সট্রা করে আমি এই টি এর জায়গায় যা যা ছিল বা যারা যারা ছিল এই সবাইকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, যে ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো আমরা এখন কি লিখবো, যে এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ডিডিটি অফ ওমেগা টি কে একবার করতে হবে, ডেল্টাকে একবার করতে হবে। এখন দেখো ডেল্টা কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়, সো এটাকে আমাকে করার দরকার নাই। তো ডিডিটি অফ ওমেগা, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা চলে আসে। তো আমরা কি লিখবো, যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ল্যামডা, তাই না? ওমেগা টি প্লাস ল্যামডা হয়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত ভি এর ইকুয়েশন বা বেগ নির্ণয় করার ইকুয়েশন। ঠিক আছে, তারপর আমরা যদি ত্বরণ বের করতে চাই, ত্বরণকে আমরা কিভাবে পাবো? আমরা বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো। বেগের মান তো পাইলামই, বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাবো। সো আমরা যদি লিখি যে ত্বরণ, ত্বরণ কি? এ, এ কি? ডিডিটি অফ, সময় সময়কে বেগকে অন্তর্লিখন করে ত্বরণ পাওয়া যায়। সো ডিডিটি অফ কি? ওমেগা এ কজ ওমেগা টি প্লাস কি ডেল্টা, তাই না? এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, দেখো ওমেগা আর এ, ওমেগা এ দুটাই কিন্তু কনস্ট্যান্ট। যারা কনস্ট্যান্ট তারা কি হয়, আগে আগে বাইরে চলে যায়। তাদেরকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে কি হবে বলতো? আসবে হচ্ছে ওমেগা এ ডিডিটি অফ কজ
ওমেগা টি প্লাস ল্যামডা। এখন দেখো ওই আগের মতো ডিডিটি অফ কস টি। ডিডি অফ কস টি মানে কি বলতো? ডিডিটি অফ কস টি কি মাইনাস সাইন টি না? কস কে ডিফারেন্সিয়েট করলে তখন কি আসে? সাইন চলে আসে। সো মাইনাস সাইন টি যদি হয় তাহলে এখানে কি হবে? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। ওমেগা তো আসলোই, তারপরে কি আসবে? যে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। এখন যেহেতু এখানে কি টি নাই, এখানে ওমেগা টি প্লাস ল্যামডা আছে, তার মানে এখানে কি করতে হবে? এখানে আমাদের আরেকটা এক্সট্রা করে ডিফারেন্সিয়েট করতে হবে এই ওমেগা টি প্লাস ডেল্টাকে। হুম, এখানে একটা মাইনাস, তো মাইনাস এবার সামনে আসবে ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা হইলো। আর দেখো এখানে কিন্তু এই ডেল্টাটা স্টিল সি, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের জিরোই হবে। সেটা আমাদের না করলেও চলে। আমরা করবো হচ্ছে ওমেগাটিকে। ওমেগাটিকে করলে কি আসবে? একটা ওমেগা এক্সট্রা চলে আসে, তাই না? তো কি আসবে শেষমেশে? আমাদের ওমেগা ওমেগা কি হয়? ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমাদের এ ইকুয়েশন। তো দেখো আমি সরণ ত্বরণ বেগ তিনটা জিনিস কিন্তু পেয়ে গেছি, সরণ ত্বরণ বেগ পেয়ে গেছি, তাই না? প্রত্যেক ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, সরণ পাইছি, বেগ পাইছি, ত্বরণ পাইছি, তাই না? যদি আমি তিনটা ইকুয়েশনকে আবার একসাথে লিখে রাখি, একসাথে লিখে দিই, তাহলে কি আসবে? মনে করি আমি যদি তিনটা ইকুয়েশন একসাথে লিখে দিই, না খুবই ঝামেলা করতেছে আজকে অন্যটা। কি আসবে? সরণ এক্স এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। বেগ ভি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ল্যামডা। ত্বরণ কি এ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, তাই না? সাইন ওমেগা টি প্লাস ল্যামডা। দেখো এই যে এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, এটা কি এক্স বলা যায় না? এই যে এতটুকু, এতটুকু কিন্তু আমাদের এক্স, তাই না? এটাকে কি লেখা যায়? ওমেগা স্কোয়ার এক্স লেখা যায় চাইলে। তো এই তিনটা হচ্ছে গিয়ে মূলত আমাদের কোন একটা তরঙ্গায়িত কণা যখন সরল সন্ধিত স্পন্দন কণা সম্পন্ন গতি সম্পন্ন হয়, তখন ওই কণার এই তিনটা জিনিস আমরা বের করতে পারি: সরণ, বেগ, ত্বরণ। ঠিক আছে? এখন আমরা আর কি কি জিনিস বের করতে পারি? আমরা দশা বের করতে পারি না? দশা, এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আমরা দশা বলি, তাই না? এই যে দশা কি? দশা হচ্ছে আমাদের দশা কি? এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা তো আমাদের দশা, তাই না? এটা দশা। এখন এই দশাটা বিভিন্ন সময় হতে পারে, বা টি ইজ ইকুয়াল টু যখন জিরো, অর্থাৎ যখন একটা কণা যখন একদম ইনিশিয়াল অবস্থায় থাকে, তখন কিন্তু আমরা দশা বের করতে পারি। এটা যদি আমাদের এটা যদি আমাদের যে তরঙ্গটা হয়, তাহলে এই জায়গায় কত? এই জায়গাতে আমাদের টি ইজ ইকুয়াল টু কি? জিরো, তাই না? এখানে আমাদের একটা টি ইজ ইকুয়াল টু টি থাকবে, টি ওয়ান সাপোজ। এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কি? টি টু সাপোজ। হ্যাঁ, তো বিভিন্ন সময় আমরা দশা বের করতে পারি। এবং যখন একটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা বের করতে চাই, যে একদম আদি অবস্থায়, এই যে আদি অবস্থায় টি ইজ ইকুয়াল টু যখন জিরো, টি ইজ ইকুয়াল টু যখন 0 সেকেন্ড, হ্যাঁ 0 সেকেন্ড, 0 সেকেন্ডে তখন আমরা বলবো যে আমাদের দশাটা হয়ে হচ্ছে এইটা, ডেল্টা জিরো। ডেল্টা জিরো কি? ডেল্টা জিরো হচ্ছে আমাদের কি? আদি দশা। আদি দশা। এখন একটা জিনিস খেয়াল করো, যে মনে করো যখন আমাদের টি জিরো, when টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, 0 সেকেন্ড, তখন আমাদের দেখো এক্স ইজ ইকুয়াল টু কি? এক্স নট না? এক্স নট ইজ ইকুয়াল টু আমার কি আসবে? যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা নট টি নট। টি নট মানে কি? টি নট মানে হচ্ছে আমাদের জিরো।
জিরো মানে হচ্ছে আমাদের এটা এরকম আসে যে এ সাইন ডেল জিরো, তাই না? এখন আমি যদি ভি বের করতে চাই, তখন ভি নট কি হবে? ভি নট হবে হচ্ছে আমাদের, মনে করো, ওমেগা এ কজ ওমেগা টি নট প্লাস ডেল্টা নট। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? ওমেগা এ কজ ডেল্টা নট, তাই না? দেখো আমরা যদি এখন দুইটা ইকুয়েশনকে ভাগ দেই, মনে করলাম এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের যদি 2 নম্বর ইকুয়েশন হয়, আমরা যদি 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশনকে ভাগ দিই, তখন কি আসবে? এক্স নট বাই ভি নট ইজ ইকুয়াল টু কি? এ সাইন ডেল্টা নট এ সাইন ডেল্টা নট, তারপর কি আসে? তোমার ওমেগা এ কজ ডেল্টা নট, তাই না? দেখো এ এ আর এ এ আর এ কাটা যায়, তাহলে কি থাকবে? ওমেগা এক্স নট বাই ভি নট, মানে কি থাকে? সাইন ডেল্টা নট কজ ডেল্টা নট থাকে না? আমি যদি একটু পাশে লিখি তাহলে কি দেখো, সাইন আর কজ ডিভাইড করলে কি হয়? ট্যান। ট্যান ডেল্টা নট ডিভাইডেড বাই কি? ওমেগা এক্স নট বাই ভি নট ডেল্টা নট ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো? ট্যান ইনভার্স ওমেগা এক্স নট বাই ভি নট, তাই না? তো দেখো আমরা কিন্তু এভাবে আদি দশা বের করতে পারি। এই ইকুয়েশনটা আমাদের কি? এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের আদি দশা ইকুয়েশন। আদি দশার ইকুয়েশন আমরা আরেকভাবে বের করতে পারি, আমি যদি এই পাশে দেখাই। মনে করো আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে এক্স নট ইজ ইকুয়াল টু কি? এ সাইন ডেল্টা নট, না? দেখো যদি আমরা এ এর মানটা আমাদেরকে কোশ্চেনে দিয়ে দেয় যে তোমাদের বিস্তার এত ছিল, মানে ওই কর্নারের বিস্তার এত ছিল, তখন আমরা যেটা করতে পারি, দেখো, এক্স নট ডিভাইডেড বাই এ সাইন ডেল্টা নট। সো ডেল্টা নট ইজ আলটিমেটলি সাইন ইনভার্স এক্স নট বাই এ। তো বিস্তার জানা থাকলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। বিস্তার জানা না থাকলে আমরা এই যে ওমেগা এক্স নট বাই ভি নট, এই দশাটা আমরা, মানে এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি। তো দুইটা কিন্তু দুই ইকুয়েশন, ঠিক আছে? দুইটা কিন্তু দুই ইকুয়েশন। যখন যেটা জেনে থাকবো তখন আমরা সেটা ইউজ করবো, আর কিছুই না। ওকে, তারপর আমরা যদি মুভ অন করি, আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করা। সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখো, ভি ইকুয়ালটা আমরা কি জানি? ভি ইকুয়ালটা আমরা জানি হচ্ছে তোমার ভি ইকুয়ালটা আমরা জানি হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ল্যামডা, তাই না? দেখো তো একটা কাজ করি। দেখো তো তোমরা এটা বুঝো কিনা। এখানে কিছুই করিনি, এখানে আমরা কি করছি? আমরা কি জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তো আমরা কস থিটাকে ভাবে লিখতে পারি না? রুট ওভার 1 - sin² থেটা। তো এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মূলত থিটাটা, তাই না? এটা আমরা যদি থিটা হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি পুরো ব্যাপারটা এইভাবে। দেখো এখন ওমেগা এ রুট ওভার 1 - দেখো তো বুঝো কিনা, এটা কি লেখা যায়? আমরা কি জানি? দেখো সরণের সূত্র থেকে আমরা জানি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, মনে করো, ওমেগা টি প্লাস ল্যামডা, তাই না? সাইনের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? যে এক্স বাই এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা লিখতে পারি না? ওটাই লিখছি জাস্ট। সাইনকে উঠায় আমরা জাস্ট এক্স বাই এ লিখছি, আর যেহেতু এটা পুরোটা বর্গাকারে ছিল এই জন্য এক্স স্কোয়ার বাই স্কোয়ার লিখে দিছি, ঠিক আছে?
এখন দেখো পরে কি আসে, যদি আমরা একটু লসাগু করি, এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ওমেগা এ, এখানে আসবে হচ্ছে তোমার আহ নিচে একটা এ থাকে, আর উপরে থাকে হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবং সামনে একটা প্লাস মাইনাস চলে আসে, সরি, সামনে একটা প্লাস মাইনাস চলে আসে এবং এই এ আর এ এটা কাটা যায়, ঠিক আছে। শেষ পর্যন্ত তাহলে আমাদের কি দাঁড়ায়, শেষ পর্যন্ত আমাদের দাঁড়ায় হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভি হয়। হ্যাঁ, কি যে সমস্যা করতেছে, এটা কিন্তু আমাদের ভি এর মান, তাই না? তো দেখো আমরা কিন্তু একটা ভি এর মান আলাদাভাবে পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের বিস্তার, তারপরে কৌণিক কম্পাঙ্ক এবং সরণ জানা থাকলে আমরা মূলত এভাবে ভি বের করতে পারি, এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা ভি বের করতে পারি, ঠিক আছে। আর আরেকভাবে আমরা ভি বের করি হচ্ছে আমাদের যদি এগুলা জানা থাকে, ওমেগা এ কস, হ্যাঁ, আদি দশা, এগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা ওইভাবে আরো আমাদের ভি বের করতে পারি, তাই না? ওইভাবে কিন্তু আমরা ভি বের করতে পারি। এখন দেখো বেগের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান এটা কিভাবে আমরা বের করব। বেগের সর্বোচ্চ মানটা আমরা বের করব হচ্ছে, মনে করো আমাদের যদি একটা সরল দোলক থাকে এরকম, সাপোজ আমাদের কাছে যদি একটা সরল দোলক থাকে, হুম, যদি আমাদের একটা সরল দোলক থাকে, তো স্লো হয়ে গেল কেন, এটা হলো আমাদের একটা সরল দোলক, ঠিক আছে, এই যে দোলকটা আমাদের এখানে ছিল। তারপর আমরা কোন একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে আমরা দোলকটাকে এই পরিমাণে নিয়ে আসছি। এই যে এখানে তো আমাদের কি ছিল, এখানে আমাদের মনে করলাম এটা আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু এ মানে এটা আমাদের সর্বোচ্চ জায়গা আর কি, মানে সর্বোচ্চ বিস্তার এর, মানে এখানে এনে আমি পরে ছেড়ে দিছিলাম, আমি এই পর্যন্ত একে তাই টেনে আনছি, যে এখান থেকে আমি তাকে এই পর্যন্ত টেনে আনছি, টেনে এনে পরবর্তী আমি ছেড়ে দেই, যে এক্স টি পরিমাণ বলতে আমি টানছি, টেনে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়া মানে কি, এটা আমাদের সর্বোচ্চ পরিমাণ সরণ ঘটাইছিলাম আমি এর মধ্যে, তার মানে কি এটা আমাদের বিস্তারের সমান, একদম সর্বোচ্চ চূড়া, বিস্তারের সমান। তো এই অবস্থানে আমাদের বি এর মানটা কত হয়, সেটা হচ্ছে কি আমি বের করব, ঠিক আছে। এখানে আমাদের বি এর মানটা কত হয় আলটিমেটলি, যে এক্স ইকুয়াল যখন এ সর্বোচ্চ যখন আমি বিস্তার বা সরণ ঘটায় ফেলি, তো সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে, মনে করি আমি বি এর মানটা মাত্র কি জানলাম, যে প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার ছিল না আমাদের, এক্স স্কোয়ারের জায়গায় আমি যদি এখন এ বসায় দিই, এ বসায় দিই, হুম, এ বসায় দিই, তখন আমাদের কি আসে, দেখো তখন আমাদের কি আসে, জিরো আসে না পুরো জিনিসটা, পুরো জিনিসটা আমাদের জিরো আসে কিনা, জিরো আসে কিনা। তো এইটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি মান হতে পারে বলো তো, এটা কি আমাদের সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমি এক্স এর মানটা সম্পূর্ণরূপে নিয়ে আসছিলাম এবং আমি এনে, মানে এ অবস্থায়, মানে এই যে বি অবস্থায়, এটা যদি ও হয়, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, বি অবস্থানে এসে আমি ছেড়ে দিছিলাম, ছেড়ে দেওয়া মানে কি, এখানে আমাদের আদি বেগ শূন্য, আদি বেগ শূন্য মানে কি বেগ শূন্য, বেগ শূন্য মানে কিন্তু আমাদের এখানে বি জিরো, সেটা কিন্তু আমাদের কমন সেন্স দিয়ে আমরা বলতে পারি যে এখানে বেগ শূন্য, কমন সেন্স দিয়েও বলতে পারি, আরেকভাবে আমরা বলতে পারি যে এরকম ভাবে ক্যালকুলেট করে বলতে পারি যেটা আমাদের জিরো হয়, ঠিক আছে। আবার যদি আমি বলতে চাই যে তাহলে ভাই তাহলে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান তখন হবে যখন আমাদের এক্স এর মানটা জিরো হবে, এক্স এর মানটা জিরো হবে। মনে করো এই যে আমাদের কি ছিল, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল আমাদের, তাই না? তো দেখো আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো কোন জায়গায়, এক্স ইকুয়াল টু জিরো কোন জায়গায়, এখানে কিন্তু আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো আমাদের এখানে, মানে এখানে কিন্তু আমরা কোনো রকমের ইয়া আমরা ক্রিয়েট করি নাই, কি বলে, যে আমরা এখানে কোনো ধরনের বাহ্যিকবল ক্রিয়েট করি নাই, পর আমি এখানে কোনো কৌণিক সরণ ঘটাই নাই, কোনো ধরনের কোনো সরণও ঘটাই নাই, এই যে কিন্তু আমি কোনো কৌণিক সরণ ঘটাইছিলাম, কিন্তু যখন আমাদের একদম ইনিশিয়াল স্টেটে থাকে তখন আমাদের কিন্তু কৌণিক কোনো সরণ ঘটে না। সেম গোস টু ফর স্প্রিং, যখন আমরা একটা স্প্রিং ছিল আমাদের কাছে, একটা স্প্রিং ছিল, এই যে স্প্রিং ছিল, তাই না?
এই স্প্রিংটা আমাদের কাছে একদম ইনিশিয়াল অবস্থায় এরকম ভাবে থাকে। যখন আমি একটা স্প্রিংকে এরকম ভাবে প্রসারিত করি, তাই না, এরকম ভাবে প্রসারিত করি, তখন সে কতটুকু প্রসারিত হয়, এক্স পরিমাণ যদি প্রসারিত হয়, তখন বলবো যে সেখানে আমি এক্স পরিমাণ বাহ্যিক একটা বল প্রয়োগ করছি, বাহ্যিক একটা বল প্রয়োগ করি, ওই বল প্রয়োগে আমি এক্স পরিমাণ তাকে প্রসারিত করছিলাম। এক্স পরিমাণ প্রসারিত হওয়ার পর এটাই হচ্ছে কি আমাদের সেই হচ্ছে সর্বোচ্চ বিস্তার পরিমাণ জায়গা, যে এই পর্যন্ত আমি তাকে ছেড়ে দেই, তারপর সে আমাদের রিভার্সে ব্যাক করে। রিভার্সে কি এফ আর পরিমাণ বলে সে ব্যাক করে, ঠিক আছে। তো ওই এক্স এ ইজ ইকুয়াল টু মোমেন্টে তখন তার বেগ জিরো থাকে, সো এই বেগ নিয়ে সে যখন ব্যাক করে, তখন যখন সে তার আদি অবস্থানে আসে, যা এটা তার ইনিশিয়াল অবস্থা, তাই না, যখন সে তার আদি অবস্থান পাস করে, এই জায়গাটার মধ্যে যখন সে আসে, তখন তার বেগটা হচ্ছে ম্যাক্স পরিমাণ হয়। মানে তখন আমাদের এক্স ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তো এক্স ইজ ইকুয়াল টু যদি আমি জিরো লিখি, তখন আমাদের কি আসে বলতো, যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো, তার মানে কি প্লাস মাইনাস ওমেগা, তাই না। তো এই প্লাস মাইনাস ওমেগা ভি ইজ ইকুয়াল টু যখন আমাদের প্লাস মাইনাস ওমেগা, তখন কিন্তু আমাদের, তখন আমি বলবো যে তখন আমাদের ভিটা ম্যাক্স পরিমাণ আছে, ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ বেগ তখন আমার ওই জায়গাটার মধ্যে কাজ করে। আর ভি ইজ ইকুয়াল টু জিরো তখন হবে যখন আমি বলবো যে আমাদের ভিটা তখন কি মিনিমাম। তো ভি মিনিমাম যখন হয় তখন আমাদের বেগের মান সর্বনিম্ন, তখন আমাদের বেগের মান কত হয়, জিরো হয়, ঠিক আছে। এখন সেম ভাবে আমরা যদি একটু ত্বরণ ক্যালকুলেট করি, সেম ভাবে যদি আমরা একটু ত্বরণ ক্যালকুলেট করি, ত্বরণটা কেমন আসে দেখো তো। মনে করো আমাদের কাছে ত্বরণ ছিল না, ত্বরণটা কি ছিল আমাদের, ত্বরণ ছিল এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ছিল। এবং সেম ভাবে যদি আমরা এখানে একটা দোলক আঁকি আবার, আমরা যদি এখানে একটা দোলক আঁকি আবার, এই মনে করো আমাদের একটা দোলক ছিল, এই যে এখানে একটা দোলক ছিল এখানে, আমরা কি করলাম, দোলকটাকে আমি এই পর্যন্ত আনলাম, তাহলে আমাদের এখানে কি হইলো, থিটা পরিমাণ কৌণিক সরণ ঘটায় আমি এখানে এক্স ইজ ইকুয়াল টু এ পরিমাণ আনি, যেখানে আমাদের ভি ইজ ইকুয়াল টু জিরো হয়। এবং এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে ভিটা আমাদের ম্যাক্স হয় এবং আমাদের এখানে এক্স এর মানটা জিরো হয়। তাহলে আমাদের ত্বরণটা কখন হাইয়েস্ট হবে সেটা যদি আমরা একটু চিন্তা করি, তখন ত্বরণটা আমাদের তখনই হাইয়েস্ট হবে যখন আমাদের এক্স এর মানটা, সর্বোচ্চ হবে। এক্স এর মানটা সর্বোচ্চ কখন, যখন এক্স এর মানটা এইখানে, তাই না, এক্স এর মান সর্বোচ্চ যখন আমাদের এক্স এর মানটা এ পর্যন্ত আমরা নিয়ে আসি, তখন আলটিমেটলি আমাদের ত্বরণটা আমাদের ম্যাক্স হয়। আর যখন এক্স এর মানটা জিরো হয়, এক্স এর মানটা যদি আমি এখানে জিরো বসাই, যেমন ধরো এখানে যদি আমি এক্স এর মানটা জিরো বসাই, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো, এটা কি আসে, জিরো আসে না। তো এই জিরো, ত্বরণ জিরো মানে কি, ত্বরণ অবশ্যই মিনিমাম, ত্বরণ মিনিমামটা আমাদের জিরো আসে। এক্স যেহেতু জিরো এখানে, তাহলে এখানে আমাদের এ মিনিমাম কাজ করবে, মিনিমাম পরিমাণ ত্বরণ কাজ করবে আমাদের এখানে। হুম। আর যখন আমি এক্সটা সর্বোচ্চ পরিমাণ ঘটাবো, মানে এ পরিমাণ এক্স দিব, তখন কি আসবে, যেমন ধরো এ ইজ ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, না, এই এক্স এর মান যদি আমি এ পরিমাণ দিই, সর্বোচ্চ পরিমাণ স্মরণ ঘটে, তখন তো মাইনাস ওমেগা স্কোয়ার এ চলে আসে। তো একেই তখন আমি বলবো হচ্ছে আমাদের এ ম্যাক্স পরিমাণ, এ ম্যাক্স পরিমাণ হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এ পরিমাণ, ঠিক আছে। এই ম্যাক্সটা হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এ পরিমাণ, যখন আমাদের এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু এ হলে আমাদের এই জায়গায় কাজ করবে আমাদের এ ম্যাক্স, ঠিক আছে। এট দ্য সেম টাইম এই উল্টা দিকে কিন্তু সেম কাহিনী হবে, এই যে এখানে কিন্তু আমাদের সেম জিনিস হবে, এক্ষেত্রে আমাদের সেম জিনিস হবে, এক্ষেত্রে আমাদের বি জিরো হবে, তারপর আমাদের এক্স এখানে আমাদের এই পরিমাণ হবে, এও আমাদের এখানে কি ম্যাক্স পরিমাণে কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি মিনিমাম, এখানে আমাদের বি ম্যাক্সিমাম। এই বেসিস দিয়ে ক্যালকুলেট করি, ঠিক আছে। সো আমাদের এই মিনিমাম ম্যাক্সিমামের ব্যাপারটা আমরা বুঝলাম। আমরা আমরা হচ্ছে দশা নিয়ে একটু কথাবার্তা বললাম। তারপর আমরা এখন একটু যদি মুভ করি পর্যায়কালের দিকে, আমরা যদি একটু মুভ করি পর্যায়কালের দিকে, পর্যায়কাল কি বলতো, পর্যায়কাল সম্পর্কে ধারণা আছে, পর্যায়কাল সম্পর্কে ধারণা আছে। পর্যায়কালটা হচ্ছে কোন একটি কণা একটি কোন একটি পথে যখন একটি পূর্ণচক্র সম্পন্ন করে, পূর্ণচক্র সম্পন্ন করতে তার যে পরিমাণ সময় লাগে, ওই সময়টাকে তার পর্যায়কাল বলে, ঠিক আছে। এটা আমরা বিভিন্ন দিক থেকে প্রুফ দিতে পারি বা বুঝতে পারি। যেমন ধরো পর্যায়কাল ইংলিশ হচ্ছে পিরিয়ড, হ্যাঁ। মনে করো আমাদের কাছে একটা ঘূর্ণন পথ আছে, হুম? আমাদের কাছে একটা ঘূর্ণন পথ আছে সাপোজ,
এই ধরলাম একটা ঘূর্ণনপথ। এখন আমাদের এখানে কোন একটা কণা আছে, এটার উপরে কোন একটা কণা আছে, এই কণাটা কি করতেছে, এরকম ডিরেকশনে ঘুরতেছে, এরকম ডিরেকশনে কি করে, ঘুরতেছে। এবং এখান থেকে যদি সে স্টার্ট করে, স্টার্ট আর এন্ড, হ্যাঁ, দুইটাই স্টার্ট করে ঘুরে এসে তো এখানে আবার এন্ড হয়, তাই না? তো স্টার্ট আর এন্ড যদি আমাদের মনে করলাম এই এ পয়েন্ট থেকে শুরু হয়, এ পয়েন্ট থেকে সে মনে ঘুরে ঘুরে পুরো আবার এই পয়েন্টে চলে আসে, তো এখানে তার যে পরিমাণ টাইম লাগে, এখানে আমাদের যে পরিমাণ টাইম লাগে, ওই টাইমটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল টি, বা এটাকে আমরা বলবো হচ্ছে পিরিয়ড, বা এই পরিমাণ সময় তার এখানে লাগে পূর্ণচক্র সম্পন্ন করতে আর কি, এক কথায় পূর্ণচক্র সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে তাকেই পর্যায়কাল বলে। হুম। ওকে, পূর্ণচক্র আবার আমাদের ওই দোলকের ক্ষেত্রে যদি দেখায় কিভাবে পূর্ণচক্র হয়, দোলকের ক্ষেত্রে পূর্ণচক্র হয় হচ্ছে এইভাবে। মনে করো আমাদের এখানে যদি একটা দোলক থাকে, এখানে যদি আমাদের একটা দোলক থাকে, তো সে আদি অবস্থা যদি বলি যে ও এ হচ্ছে আমাদের আদি অবস্থা, আদি অবস্থা থেকে তাকে আমি এই পরিমাণ সরিয়ে আনলাম, ঠিক আছে? সরিয়ে আনলে সে কি করে, সে ব্যাক করে, ব্যাক করে সে এই অবস্থায় একবার যায়, গিয়ে সে আবার কি করে, এই অবস্থানে ফেরত আসে। তার মানে এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান যদি বলি, তাহলে এখানে তার পূর্ণ চক্র সম্পন্ন হবে। মনে করো ও এ থেকে যদি স্টার্ট হয়, ও এ থেকে স্টার্ট করে সে ওবি তে যাবে, ওবি থেকে সে ওসি তে যাবে, ওসি থেকে সে আবার ও এ তে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের একটা পূর্ণ চক্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ চক্র বা ফুল সাইকেল হয় আমাদের এখানে। এই পূর্ণ চক্র সম্পন্ন করতে যে টাইমটা দরকার হয়, টাইমটা দরকার হয় সেটাই হচ্ছে আমাদের কি, পর্যায়কাল বা পিরিয়ড। ঠিক আছে? সো পর্যায়কালটা খুব ইজি একটা জিনিস, এবং পর্যায়কালটা সবসময় আমাদের কম্পাঙ্কের উল্টা হয়। ঠিক আছে, পর্যায়কালটা সবসময় আমাদের কম্পাঙ্কের কি হয়, উল্টা হয়। মানে এফ ইজ ইকুয়াল টু, বা টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1/f, বা আহ, একক হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে, এর এককটা হচ্ছে আমাদের কি, সরি, এর এককটা কি, এর এককটা হচ্ছে আমাদের হার্টজ ইনভার্স ওয়ান, বা পার হার্টজ, এরকম ভাবে ওরা অনেকে বলে আর কি, যে পার হার্টজ। ঠিক আছে, বা সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি সেকেন্ডই, বা এরকম কম্পাঙ্কের হিসেবে বললে পার হার্টজ বলা হয় আর কি। ঠিক আছে। আবার একে আমরা অন্যান্য সূত্রের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, যেমন এক নম্বর সূত্র যদি এরকম হয় যে টি ইজ ইকুয়াল টু 1/f, এরকম হতে পারে। তারপরে অন্য সূত্র হতে পারে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা হতে পারে, ওমেগা হতে পারে। তিন নম্বর সূত্র হিসেবে এসে টি ইজ ইকুয়াল টু কি, টুয়াইস পাই রুট ওভার এম বাই কে হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সূত্রে আসলে আমাদের এরকম পর্যায়কালের ইকুয়েশন আছে, এবং তখন আমরা এইভাবে পর্যায়কাল হিসাব করতে পারি অ্যাকচুয়ালি। ঠিক আছে। ওকে, আমরা একটা ম্যাথ দেখবো। ম্যাথ দেখে আমাদের মূলত দুইটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখে মূলত আমাদের আজকে ক্লাসটা শেষ করব। ওকে, ম্যাথটা হচ্ছে, মনে করো সরল সন্নিহিত একটি স্পন্দন করা, বা এসএইচএম, এসএইচএম এ ঘূর্ণনরত একটি বস্তুর বা একটি কণার 3 সেকেন্ড বেগ যখন 3 মিটার পার সেকেন্ড, তখন সরণ 4। বেগ যখন 3 মিটার পার সেকেন্ড, তখন সরণ 4 মিটার। আবার সরণ যখন 4 মিটার পার সেকেন্ড, তখন, সরি সরণ তো না, এটা হচ্ছে বেগ। আবার বেগ যখন 4 মিটার, তখন সরণ হলো 3 মিটার। হুম। তাহলে সেক্ষেত্রে দোলনের বিস্তার এবং পর্যায়কাল বের করো। দোলনের বিস্তার ও পর্যায়কাল কত? ওকে, আমরা যদি একটু সলিউশনের দিকে যাই,
এসএইচএম এ ঘূর্ণনরত, এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি। এরকম গতিতে ঘূর্ণনরত কোন একটি কণার বেগ যখন 3 মিটার পার সেকেন্ড তখন সরণ 4। সো ভি আর এক্স নিয়ে কথাবার্তা বলছে। সো ভি আর এক্স নিয়ে যখন কথাবার্তা বলে তখন আমাদেরকে যে ইকুয়েশনে যেতে হবে সেটা হচ্ছে, আমাদের এরকম, পি ইজ ইকুয়াল টু, আমরা দেখছি না যে কি বলে, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম সূত্র দেখছি না? এই সূত্র হচ্ছে কি আমাদের আগাতে হবে। আচ্ছা, এখন আমি যদি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এরকম ভাবে হিসাব করি, মনে করো প্রথম ক্ষেত্রে যদি আমি বলি যে ভি ওয়ানটা হচ্ছে আমাদের ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন কত, এক্স স্কোয়ার আমি কি বলতে পারি এক্স ওয়ান হোল স্কোয়ার, তাই না? এখানে আমরা লিখতে পারি বেগ যখন 3 মিটার পার সেকেন্ড, তখন স্মরণ করতেছে আমাদের 4, তাই না? স্মরণ বলছে আমাদের 4, 4 মানে 16, 4 স্কোয়ার মানে 16। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বরের ক্ষেত্রে আমরা লিখি যে ভিটা আমাদের বলছে ওমেগা রুট ওভার কি, যেমন বলি যে এ স্কোয়ার মাইনাস x2 হোল স্কোয়ার। তখন আমরা লিখি যে বেগ যখন কত, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, তখন ওমেগা কি আসে, ওমেগা আসবে হচ্ছে আমাদের, ওমেগা তো আছে আমাদের, স্মরণ কত, স্মরণ বলছে আমাদের 3 মিটার, স্মরণ বলছে 3 মিটার। তো 3 মিটার মিনস আমাদের 9, তাই না? এই পর্যন্ত আমরা আসলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। দেখো আমরা তো ওমেগার মান জানি না, সো ওমেগাকে বাদ দিতে হলে আমাদের কি করতে হবে, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন ভাগ দিতে হবে। আমরা যদি ডিভাইড করে, দেখো আমরা যদি ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমরা কিছু একটা পাবো। কি পাবো আমরা দেখি সেটা, যে 3, আচ্ছা 3 না, আমরা যদি উপরে বড় গুলাই রাখি, মনে করলাম 4/3, 2/1 যদি দিই, 2/1, নাও 2/1, তাই না? 2/1 যদি দিই তাহলে কি আসবে, 4/3 ইজ ইকুয়াল টু কি আসে আমাদের, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9 ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16। দেখো ওমেগা ওমেগা যদি কাটা যায়, এখন আমরা কি করতে পারি, আমরা এখন আর গুণন করে দিই, 4 গুণ এস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 16, 3 গুণ রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9, তাই না? স্কোয়ার মাইনাস 9। এখন দেখো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষকে যদি আমরা একটু বর্গ করি তাহলে কি আসবে, দেখো আমাদের রুট ওভার বাদ দিতে হবে না, 16 16 হবে, আর এখান থেকে আমাদের বর্গটা উঠে যাবে, উঠে গেলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9 এ স্কোয়ার মাইনাস কি 9, তাই না? ওকে। তারপর আমরা যদি করতে থাকি কন্টিনিউ, যে কি লেখা যায়, 16 স্কোয়ার মাইনাস 256, 9 স্কোয়ার মাইনাস 81, তাই না? আমরা এগুলো এক পাশে রাখি, 16 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 81 প্লাস 256। আচ্ছা আমরা যদি একটু ক্যালকুলেট করতেই পারি, ক্যালকুলেট যদি একটু করি, ক্যালকুলেট করলে কি আসবে, 7 a স্কোয়ার, এখানে আসবে হচ্ছে আমাদের 256 মাইনাস 81, তাই না? 256 মাইনাস 81, 175। তো 175 যদি আমাদের এখানে আসে, আবার 7 দিয়ে ভাগ করি, 175/7, ও ভালো মান আসছে, 25 আসছে, 25। সো এর মানটা আমাদের কি আসবে, এর মানটা আসবে আমাদের রুট ওভার 25 ইকুয়াল টু কি 5। দেখো রুট ওভার আগে প্লাস মাইনাস দেওয়া যেত, কিন্তু প্লাস মাইনাস দিয়ে অ্যাকচুয়ালি কি লস হইতো, যে মাইনাস যদি আমরা দিতাম তো মাইনাসটা কি, ডিস্টেন্স কখনো মাইনাস হতে পারে না, তাই না? বিস্তার কিন্তু আলটিমেটলি একটা ডিস্টেন্স, ডিস্টেন্স কখনো মাইনাস হতে পারে না, এই জন্য আমরা প্লাস মাইনাস না দিয়ে জাস্ট প্লাসটাই দিয়ে বলে দিলাম যে বিস্তার হচ্ছে আমাদের কি 5 পাইছি। তো আমাদের বিস্তার এখন 5 কি 5 মিটার। ওকে, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে কম্পাঙ্ক বের করতে, কম্পাঙ্ক না, সরি, আমাদেরকে কি বলছিল,
একটু কোশ্চেনটা যদি যাই, আমাদেরকে বলছিল পর্যায়কাল বের করতে, সরি, পর্যায়কাল বের করতে। পর্যায়কাল বের করার জন্য আমাদের আলটিমেটলি কি লাগবে, আমাদের ওমেগাটা লাগবে, তাই না? পর্যায়কাল বের করার জন্য আমাদের কয়েকটা সূত্র আছে, কি কি সূত্র আছে বলো তো? পর্যায়কাল বের করা আমাদের কয়টা সূত্র আছে? টি ইজ ইকুয়াল টু 1/f। এফ এর মান তো আমরা আবার জানি না, তো এফ টি আসলে আমাদের কাজ নাই। টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা, তাই না? এই যে ওমেগার মানটা কি আমরা জানতে পারবো? ওমেগার মান কি জানা সম্ভব? ওমেগার মান কিন্তু জানা সম্ভব, কেন? কারণ দেখো, আমরা যদি বলি যে হিয়ার ভি ইজ ইকুয়াল টু কি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা ভি এর মান জানি, এ এর মান জানি, এক্স এর মানও জানি, ওমেগার মান বের করতে পারবো না? তাহলে আমাদের 2 নম্বর সূত্র দিয়ে কিন্তু হয়ে যাইতেছে। দেখো আমরা যদি লিখি ওমেগা ইজ ইকুয়াল টু কি, ভি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? ভি এর মান কত? ভি এর মান এখন তোমরা কোনটা দিয়ে করবা? 4 মিটার পার সেকেন্ড যেটা, ওটা দিয়েও করতে পারো, বা 3 মিটার পার সেকেন্ড যে ওটা দিয়েও করতে পারো। আমি একটা দিয়ে করে দিই, এবং তুমি 4 দিয়ে করলাম। হ্যাঁ, এখানে হবে আমাদের এ এর মান তো 5, তাই না? সো 25 হবে আমাদের এখানে, 25 মাইনাস এক্স স্কোয়ার। যখন আমাদের 4 মিটার পার সেকেন্ড ছিল, তখন আমাদের 3 মিটার পার সেকেন্ড স্মরণ হচ্ছিল, তো 3 মানে আমাদের কি 9, ঠিক আছে? সো 4 ডিভাইডেড বাই, এখানে আমাদের আছে 16, 16 কে রুট করলে আছে আমাদের 4, এটা আমাদের কি আসে 1, ঠিক আছে? 1 চলে আসে। একক কি? হুম, ওকে। এরপর এরপর হচ্ছে আমাদের রেড পার সেকেন্ড আসলো, এরপর কি করব? এরপর হচ্ছে আমাদের টি এর মান, তাই না? তো টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টুয়াইস পাই বাই ওমেগা। তো টুয়াইস পাই মানে কি, 2 ইন্টু 3.1416, নিচে ওমেগা, ওমেগার মান কত, এটা 1। তো 1 দিলে আমাদের এখানে কি চলে আসে, 6.2832, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেকেন্ড। আলটিমেটলি আমাদের পর্যায়কালের মান কিন্তু 6.2832 সেকেন্ড, ঠিক আছে? তো এভাবে বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপর আমরা যদি আরেকটা ম্যাথ করি, ওকে, আমরা যদি একটা ভালো ম্যাথ করি, ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে একটি লাউড স্পিকারের একটি লাউড স্পিকার এ লাউড স্পিকারের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি 262 হার্টজ, ঠিক আছে? এরকম দেওয়া আছে। কণাগুলো এসএইচএম অনুসরণ অনুসরণ করে, অনুসরণ করে। বিস্তার স্পিকারটির স্পিকারটির বিস্তার 1.5 10^4 মিটার, এবং টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড সময় সময় এক্স সরণ এক্স ইকুয়াল টু এ হয়। শঙ্কুর কেন্দ্রের কণাগুলোর, আমি কোয়েশ্চেনটা অনেক ইজিলি রিপ্রেজেন্ট করলাম, এখানে অনেক শঙ্কু টঙ্কু অনেক কিছু লেখা ছিল। কণাগুলোর গতির সমীকরণ বের করো।
সমীকরণ বের করো। বেগ ও ত্বরণকে সময়ের ফাংশনে প্রকাশ করো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত কোয়েশ্চেন। দেখো আমাদের একটা লাউড স্পিকার আছে, লাউড স্পিকারের ফ্রিকোয়েন্সি ওরা বলে দিচ্ছে 262 হার্জ। কণাগুলো এসএইচএম অনুসরণ করে। এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন অনুযায়ী এটা চলে বা অসিলেট করে। স্পিং স্পিকারটির বিস্তার না, স্পিকারটির যে কণাগুলো আছে ভিতরে যেগুলো অসিলেট করে আর কি, ওগুলোর বিস্তার হচ্ছে 1.5 × 10⁻⁴। এবং t = 0 সেকেন্ড সময়, t = 0 সেকেন্ড সময় সরণ x কি হয়, a হয়। হ্যাঁ, এ হয়। কণাগুলোর গতির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমাদেরকে কি কি দেওয়া আছে আগে ওটা লিখে ফেলি। ভিতরে কি লেখা আছে এটা পরে দেখতেছি। হ্যাঁ, আগে কি কি দেওয়া আছে ওটা লিখি। গিভেন, তাই না? গিভেন আমাদের এফ = 262 হার্টজ। স্পিকারের বিস্তার বলে দিচ্ছে 1.5 × 10⁻⁴ মিটার। হ্যাঁ, টি t = 0 সেকেন্ড সময় x = a when কি t = 0 সেকেন্ড। ঠিক আছে, কণাগুলোর গতির সমীকরণ নির্ণয় করতে বলছে, গতির সমীকরণ নির্ণয় করতে বলছে, গতির সমীকরণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, গতির সমীকরণ মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চাইছে হচ্ছে আমাদের এক্স ভি এ, এই তিনটা জিনিস আমাদের কাছে চাইছে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের কাছে চাইছে, এই তিনটা জিনিস হচ্ছে কি আমরা বের করব। x = কি, x = হচ্ছে আমাদের a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? এটা হচ্ছে কি আমাদের প্রথমত সরণের ইকুয়েশন। তো সরণের ইকুয়েশন থেকে আমাকে বলছে যে, সরণের ইকুয়েশন থেকে আমাদের দেখো কি লিখছে, x = a when t = 0। যখন t = 0 তখন x কি a, এটা বলে দিচ্ছে। আমরা লিখি যে a = a সাইন ডেল্টা, তাই না? যেহেতু t = 0 তাহলে পুরোটাই তো 0। এখান থেকে দেখো ডেল্টা আমরা কি পাই, সাইন ইনভার্স 1। তো সাইন সাইন ইনভার্স 1 মানে সাইন কত ডিগ্রি মান, 1। অ্যাকচুয়ালি সাইন 90 ডিগ্রি মান বা 90 ডিগ্রি বা π/2 একই জিনিস। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ডেল্টার মান 1 হয়। আচ্ছা, so আমি ত্বরণ ত্বরণ তো না, আমরা কি পাইছি, আমরা হচ্ছে দশার মানটা পেয়ে গেছি। দশাটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা π/2। দশা যদি পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি কি বের করতে পারি বলো। এক্ষেত্রে আমরা এক্স এর মান বের করতে পারি না। সুতরাং সরণ x কি a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা কি আসে, এর মান কত, 1.5 এত সাইন ওমেগা টি প্লাস π/2। আপাতত এটা আমরা রেখে দিই, একটু একটু পর্যন্ত আমরা বের করতে পারছি আর কি। হ্যাঁ, এটা আমরা রেখে দিই। তারপর আমরা এখন বলবো হচ্ছে বেগের মানটা, তাই না? বেগের মান বের করি, বেগের মান বের করি। বেগ ভি কি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস কি এত, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে আমাদের আম 2s π/t। 2s π/t কে আমরা লিখতে পারি 2s/f, তাই না? এফ লিখতে পারি। ওমেগাকে আমরা লিখতে পারি 2s/f ইন্টু এ কজ ওমেগা টি প্লাস। আচ্ছা, আমরা কিন্তু ওইখানে কিছু একটা কাজ করতে পারতাম, দাঁড়াও, কি একটা ভুল করলাম, ভুল হয়ে গেছে। ওয়েট 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 আমরা কিন্তু এই যে এখানে একটা ওমেগা আছে না আমাদের কাছে, এই ওমেগাটা আমরা ইউজ করলাম না কেন, এই ওমেগাটা আমরা ইউজ করলাম না কেন, এখন আমরা কিন্তু ইউজ করতে হবে এটার মান।
1.5 ইন্টু তো সাইন এই যে 2/f টি পাই বাই 2। এখানে কিন্তু আমাদের জিনিসটা বসাইনি আমরা, দেখো 1.5 ইন্টু সাইন টুয়াইস বাই এফ। টুয়াইস বাই এফ এর মানটা কত আসে বলো তো? টুয়াইস বাই এফ এর মানটা কত আসে? টুয়াইস বাই এফ এর মান আসে আমাদের 524 পাইটি প্লাস পাই বাই 2। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা আমাদের এক্স এর মান। ঠিক আছে, এবার এখন হচ্ছে আমরা ত্বরণ বের বেগ বের করব। বেগের মান কি আসে? বি ইজ ইকুয়াল টু ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ল্যামডা। হ্যাঁ, তো ওমেগা টি প্লাস ওমেগা ল্যামডা, এখানে আমরা যদি এখন আহ, এখানেও তো সেম কাহিনী হবে, তাই না? এখানে আমরা টুয়াইস বাই এফ লিখবো, ওই কজ ওইখানেও আমরা কি লিখবো? টুয়াইস বাই এফ টি প্লাস ডেল্টা, তাই না? ওকে, সো আমরা কিন্তু বেগ পেয়ে গেছি। লাস্টলি আমরা এখন ত্বরণ বের করবো। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যদি হয়, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ওমেগা মানে কি টুয়াইস বাই এফ হোল স্কয়ার ইনটু এক্স। এক্স এর মান কিন্তু আমরা কিন্তু এটাই বসে দিতে পারি চাইলে, এক্স এর মানে এটাই বসে দিতে পারি। সো 1.5 10^4 সাইন 524 পাইটি প্লাস পাই বাই 2, তাই না? এখানে মাইনাস থাকবে। এখন লিখবো হচ্ছে কি আমরা টুয়াইস পাই এফ কে স্কোয়ার করলে কত হয় একটু দেখি। টুয়াইস পাই এফ কে স্কোয়ার করলে কত হয়? আচ্ছা, কত হয় এটা না দিয়ে আমরা যদি এক কাজ করি, মনে করো যে উম, আমরা যদি একটু কাজ করি যে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু 1.5। আচ্ছা, আমি প্রপারলি গুণ করতেছি না, তোমরা গুণটা করে নিও, আমি জাস্ট ফরম্যাট পর্যন্ত আগায় দিই। আচ্ছা, এখানে আমরা তোমরা এখন যেটা করবা হচ্ছে, আচ্ছা 4 এর সাথে 1.5 গুণ করলে কত হয়? 6 হয়, তাই না? এখানে হচ্ছে কি আমাদের হবে মাইনাস সিক্স ইন্টু 10^4 ইন্টু কি আসে পাই স্কোয়ার। এফ এর মান কত ছিল আমাদের? এফ এর মান ছিল 262, তাই না? 262 স্কোয়ার সাইন 524 পাই টি প্লাস পাই বাই 2 হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তোমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে কোনটার মান কত আসে জাস্ট বের করবা। আমি এই পর্যন্ত রেখে দিলাম। এখন দেখো আমাদেরকে বের করতে বলছিল কিন্তু ইকুয়েশন গুলা বের করতে বলছিল, সরণ, বেগ আর ত্বরণ। আমি কিন্তু ইকুয়েশন বের করে বলছি, এবং দেখো বেগ এবং ত্বরণকে সময়ের ফাংশনে প্রকাশ করো। বেগ এবং ত্বরণকে সময়ের ফাংশনে প্রকাশ করো। দেখো বেগ আর ত্বরণ আমরা কই বের করছি? এই দেখো বেগ আর ত্বরণকে কি আমরা সময়ের ফাংশনে লিখছি না? এই দেখো টি টি, তারপরে হচ্ছে গিয়ে ত্বরণের ক্ষেত্রে এই যে টি, সরণের ফাংশন লিখছি না যে বি ভি ইজ ইকুয়াল টু লিখছি, লিখে আমরা টি এর মানটা আর বসাই নাই, টি এর মানটা কিন্তু এখনো আছে। তো এটাই হচ্ছে আমাদের মানে এই যে ভি প্রপোর্শনাল কি, বিটা হচ্ছে সময়ের ফাংশন, ফাংশন অফ টি। এখানেও কি এ এর মানটাও কি ফাংশন অফ টি, টি এর মানটা আমরা বসাই নাই, টি এর মানটা কিন্তু এখন জায়গা মতো আছে, এখন জায়গা মতো আছে টি এর মানটা। ঠিক আছে, সময়ের ফাংশনকে আমরা বের করে ফেলছি। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এবং এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছিল জানো? এটা কিন্তু অ্যাডমিশনের একটা কোশ্চেন ছিল, এটা আমাদের বুয়েটে আসছিল। হ্যাঁ, এটা বুয়েটে আসছিল, বুয়েটের 14-15 সালের কোশ্চেন এটা। বুয়েট বুয়েট 16 14-15, ঠিক আছে? এটা কিন্তু বুয়েটের কোশ্চেন ছিল আমাদের। সো এরকম কোশ্চেন মূলত আমাদের অ্যাডমিশনে আসে, ইন্টারমিডিয়েটেও আসবে। সো এই পড়াশোনাগুলো ভালো মতো করতে হবে।
এই ম্যাথগুলো এবং এই কনসেপ্টগুলো, সূত্রগুলো কখন কিভাবে ইউজ হচ্ছে সবগুলো কিন্তু ভালো মতো শিখতে হবে, ভালো মতো পারতে হবে এবং পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু এগুলো কিছুই পারবা না, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই প্র্যাকটিসের বিষয়। এই কিভাবে কোন সূত্র আসতেছে, তারপর কোন সূত্র আমরা কখন ইউজ করব, কখন আমরা দশা ইউজ করব, কখন আদি দশা ইউজড হবে, কখন আম, সরণ ত্বরণ বেগের যে ইকুয়েশন গুলো আমরা বের করলাম, এক জায়গায় দেখছি সাইন থাকবে কস থাকবে, আবার কখনো সাইন কস থাকে না, ওমেগা থাকে, তো সরণ থাকে বিস্তার থাকে, কখন কোনটা ইউজ করতে হয় এটা জানতে হবে। এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বাসায় অনেক পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু পারা যাবে। ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ক্লাস আজকে আর আগাবো না, আজকে অনেক কিছু শিখলাম আমরা, এগুলো একটু বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, পড়াশোনা করবা এবং নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে ইনশাল্লাহ এই প্রবলেম গুলা তোমাদের কাছে খুব ইজিয়ার মনে হবে। So, আজকে এই পর্যন্তই, আজকে আমরা ক্লাস আর আগাবো না। থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস অ্যান্ড লেটস wait for the next class. Thank you.